এটা হচ্ছে গিয়ে যে আসাদ আঙ্কেলের কাহিনী। উনি মানে আমাদের মানে টিচার ছিলেন আর কি সময়, তো ওনার সময়কার কাহিনী, এবং অনেকদিন আগে ওটা বলেছিলেন। তো ওনার সাথে কয়েকদিন আগে দেখা হয়, আবার মনে পড়লো আর কি কাহিনীটা আর কি। যেটা হচ্ছে যে উনি যখন নাকি আপনার ইসের থেকে পড়াশোনা শেষ করেন, উনি একটা চাকরি পান, দ্যাট ইজ ওয়াজ দ্য এডুকেশন বোর্ডে আর কি, এবং ওনাকে ট্রান্সফার করা হয় ঢাকার বাইরের একটা জায়গায়। আচ্ছা। এবং উনি ওই ঢাকার বাইরে চাকরিতে জয়েন করার জন্য উনি ওই জায়গায় যান, এবং বেশ মানে যে জায়গায় যে পৌঁছান সেটা বেশ রিমোট এলাকা, এবং সেখানে আপনার মানে খুব একটা ফ্যাসিলিটি খুব বেশি কিছু নাই, এবং সন্ধ্যার পরে ওখানে ইলেকট্রিসিটি থাকে না। মানে বাজার যে এলাকা সেইখানে কারেন্ট আছে, বাট বাকি যে জায়গাটা সেখানে মানে ইলেকট্রিসিটির কোনো সাপ্লাই ছিল না ওকে সে সময়। তো ওনাদেরকে বোঝানো হয়, উনি দেখা করেন ওখানকার চেয়ারম্যানের সাথে এন্ড এভরিথিং। তারপর ওনাদের যে এডুকেশন যে যিনি কন্ট্রোল করেন ওখানে ডিসি বা সামথিং অফিস, সেখান থেকে ওনাদের বলা হয় যে থাকার জায়গাটা হচ্ছে একটা পুরানো জমিদার বাড়ি, যেটা পরে পরবর্তীতে সরকার অ্যাকুয়ার করে নিয়েছে, এবং ওখানে সব ইরা থাকে আর কি, আপনার যে টিচার অ্যান্ড ওই এডুকেশন কার্যক্রমে যারা আছে ওই কলেজের, তারা ওখানে থাকে। তো ওনাকে নিয়ে যায়, পৌঁছায় দেয় ওখানকার একজন সেই বাড়িতে। ইটস লাইক এ কোয়ার্টার টাইপের। আচ্ছা। অনেক মানুষজন ওখানে থাকে, বিশাল। উনি বলেছে যে বাড়িটা মানে বিশাল একটা বাড়ি, এবং ওটার বাড়ির যে চৌহদ্দি আর কি, যে বাউন্ডারি, সে বাউন্ডারির ভিতরে ঢুকলে পরে বেশ ফাঁকা জায়গা, এবং সেখানে বিশাল ঝাঁকড়া গাছ, এবং গাছের সাথে আপনার এই ঝুড়ি নেমে গেছে নিচে। আর তারপরে একটা জায়গা আছে ভাঙাচোরা ফোয়ারা আছে, এবং যেগুলো নাকি সাধারণত একটা জমিদার বাড়িতে থাকে, যেই বিলাসী জিনিসগুলো সেখানে সবই আছে। এবং সেরকম করে উনি যখন মূল যে জায়গাটা থাকতে হয় সেটা বেশ আপনার জরাজীর্ণ অবস্থা। তো ওখানে যান উনি, যে কথা বলেন যে ওনাকে জেনে নিয়ে আসছেন এখানে, সেটা হচ্ছে কলেজের একজন মানে দারোয়ান টাইপের আর কি। তো তার সাথে কথা বলেন যে আমার সাথে এখানে কে আছে, বলে আর কে থাকছে, বলে স্যার থাকার জন্য তো অনেকে এলোকেট করা হয়েছে জায়গাটা, কিন্তু সবাই কিন্তু থাকে না স্যার, সেটাই আপনাকে কিন্তু বেশিরভাগ সময় একাই থাকতে হবে। আচ্ছা। তো বলতেছে কেন আমাকে একাই কেন থাকতে হবে? বলতেছে একাই থাকতে হবে কারণ ওনারা যারা আছে টিচাররা, ওনারা বিভিন্ন মানে দেখা যাচ্ছে যে পরিবার নিয়ে অন্য জায়গায় ভাড়া থাকতেছে বা অন্য কোথাও চলে গেছে, এখানে তো এখানে পরিবার নিয়ে থাকার অবস্থা নেই, আলাদা কামরা তো দেখতেছি। বলে আছে, আলাদা কামরা আছে, বাট ওনারা থাকেন না। আচ্ছা। তো শুনে উনি বেশ একটু হন যে আমাকে এত বড় থাকতে হবে, মানে এরকম একটা বড় জায়গা এবং পুরানো জরাজীর্ণ জমিদার বাড়ি, আর এই জমিদার বাড়ি শুনলেই মানুষের একটু মানে ভয় ভয় লাগে আর কি। তো যাই হোক, তো উনি ওখানে উঠেন জিনিসপত্র নিয়ে। ফার্স্টের দিনটা উনি ওখানে কাটান, সারাদিন চলে যায়। বলে দুপুরের পর ওনার বেশ ভালো লাগা শুরু করে, বিকালের দিকে বেশ সুন্দর বাতাস বইতেছে, হ্যাঁ, এবং মানে গাছেরই, এবং খুব একটা মানুষজন উনি দেখেন না ওইখানে, যে হাঁটা চলা করে এরকম মানুষও নাই। আচ্ছা। বলে যে বিকালের দিকে দেখলাম কিছু বাচ্চা কাচ্চা দূরে খেলাধুলা করছে, বাট পরের দিকে বিকাল যখন পড়ে আসতেছে কোনো মানুষ নেই, হঠাৎ করে পুরো নীরব হয়ে গেল। তো যখন সন্ধ্যা হয়েছে, শুনতেছে উনি যে প্রচন্ড যে পাখি, অনেক পাখি এবং কাক ওই যে গাছটার মধ্যে মানে খুব মানে ডাকাডাকি করতেছে, ভয়ঙ্কর রকমের ডাকাডাকি, মানে ইটস লাইক কাইন্ড অফ অ্যাবনর্মাল টাইপ অফ ডাকাডাকি, যেটা নাকি সাধারণত আমরা শুনি না। লাইক মানে কিছু একটা মানে সামথিং লাইক দ্যাট। এর মধ্যে কাকের ডাকের মধ্যে একটা ডাক খুব মানে কর্কশ, সেটা বললো যে ওইটা হচ্ছে দাঁড় কাক। দাঁড় কাক, দাঁড় কাক ডাকতেছে, এবং বলতেছে যে দাঁড় কাকের ডাকটা শুনে ওনার কাছে গা শিরশির শিরশির করতেছে, কেমন জানি। আচ্ছা। ওনাকে যে থাকতে দেওয়া হয়েছে নিচতলায় একটা রুমে, সামনে একটা বারান্দার মতো আছে ছোট। তো ওই সময় জাস্ট সন্ধ্যা হয়ে আসার আগেই ওই দপ্তরি বা যে নাকি আর কি দারোয়ান, সে আসছে, এসে বলতেছে যে স্যার আপনাকে এই যে আপনার যে ল্যাম্প দিয়ে গেলাম, এটা আপনি জ্বালাই নিয়েন, হ্যাঁ, ম্যাচ আছে, আর প্রয়োজনে যদি আপনার মোমবাতি লাগে এটা আপনি অমুক জায়গায় পাবেন, এই ড্রয়ারের মধ্যে মোমবাতি আছে। আর এই আপনার একটাই বলি যে এখন কিন্তু আপনি যে আজকে উঠতেছেন, আজকে কিন্তু আপনার সাথে কেউ নাই। আচ্ছা। এবং সম্ভবত 2-3 দিন কেউ থাকবে না, তারপরে এখানে অমুক একজন আরেকজন আছে, বলতেছে যে উনি একা সিঙ্গেল, উনি হয়তো আসবে, তো উনি আপনার 2-3টা রুম পরে থাকবে আর কি। আর স্যার রাত্রেবেলা আপনি এখানে মানে চলাফেরা করেন না খুব একটা, সাপ খোপের উপদ্রব আছে, ইসের উপদ্রব আছে, রাত্রে খুব একটা আগেই সাবধান করে দিলেন। তো উনি বলতেছে দপ্তরিকে, কেন রাত্রে চলাফেরা করলে কি,
তোমরা কি এখানে দাও না, কার্বলিক অ্যাসিড ট্যাসিড দাও না, সাপ থাকলে তো সাপ তো আসবে না। তো অ্যাসিড তো যেহেতু তোমাদের সরকারি একটা বা মানে কলেজের একটা সরকারি হোক বা যেটা হোক আর কি, তোমাদের যেহেতু একটা মানে এটা একটা কলেজের থাকার জায়গা মানে অংশ, তোমরা তো এখানে কার্বলিক অ্যাসিড দিবে, তোমরা দায়িত্ব পালন করো না। আমি কিন্তু যদি এরকম পাই আমি কিন্তু লিখবো, আর ভালো কাজ করলে তোমরা আমার কাছে বকশিস পাবা, এই সেই বলে টলে আর কি সে বলছে। তো বলছে স্যার যেটাই হোক আপনি রাত্রে খুব একটা চলাফেরা করেন না এখানে। এই ওনাকে বালতিতে পানি টানি সব দিয়ে রেডি করে দিয়ে ওই লোক চলে গেছে। তো প্রথম দিন রাত উনি বললো যে আমি ওখানে জ্বালাইছি, ওই যে আপনার ওই হরিকল ওই ল্যাম্প, ওনাদের যে লণ্ঠন দিছে আর কি, তো লণ্ঠনটা জ্বালাইছি, জ্বালায় আমি আমার মতো সবকিছু গুছায় গুছায় রাখতেছি। খুব প্রাচীন মানে জায়গা, এবং মানে বেশ বড়, মানে ছাদের উচ্চতায় প্রায় 15 ফিটের উপরে হবে, মানে উপরে এখন তো সব 9 ফিটের ছাদ, ওরকম 15 ফিটের উপরে ছাদ, উঁচা উঁচা ছাদ এবং চারিদিকে। তো রুমটার মধ্যে উনি থাকলো, উনি ওখানে যে লাগোয়া ওইটার সাথেই আবার লাগোয়া বাথরুম ছিল, সেটাও দেখছি, সেটাও বলছে মোটামুটি বেশ ভালোই এবং বেশ বড়। তো থাকলো, রাতের বেলা বলতেছে যে পরিবেশটা কেমন জানি একটু আরো হয়ে গেল, মানে আরো কোয়াইট। হ্যাঁ, মানে ঝিঝি পোকা ডাকতেছিল বলে, একসময় ঝিঝি পোকাও চুপ হয়ে গেল, কোনোই নাই। তো ঘুমায় গেছে উনি। এক সময় উনি ঘুমের মধ্যে শুনতেছে কারা জানি, মনে হচ্ছে ওখানে ওই বাসার যে বারান্দা ওখানে মানে কথাবার্তা বলতেছে, মানে মানুষের কথাবার্তা শুনলে যেরকম মনে হয় হঠাৎ মানে অগোছালো কথাবার্তা, অগোছালো কথাবার্তা, মানে ছেলের গলা আর কি, পুরুষেরই গলা, মানে এইটা ওইটা বলতেছে। তুমি বলছো কি রাতের বেলা কি এখানে ইটস লাইক কেউ একজন এখানে কোনো একটা অনুষ্ঠান করতে আসছে বা সামথিং লাইক, হয় না যে অনুষ্ঠান করলে আমরা যেমন ধরেন একটা ওই যে মানুষজন বসে থাকে, দড়ি দিয়ে কিছু বাঁধবে, কিছু চেয়ার সাজাবে, এরকম আর কি। তো উনি মনে করলো এখানে কি এরকম কিছু হয় নাকি রাতে। তো উনি উঠলো, উঠে বিছানা থেকে উঠে চিন্তা করলো যে আমি একটু একই সাথে ফ্রেশ হই আর দেখি কি ব্যাপারটা কি। তো উনি গেল বাথরুমে, গেল বাথরুম থেকে এসে তখন শুনতেছে শব্দ আসছে, ঠিক জানালার কাছে গেছে, জানালার কাছে যে রাসেল ভাই জানালার যে ফাঁকা ফাঁকা ছিল কাঠের এরকম, ওটাতে তাকায় দেখে কিচ্ছু নেই, কোনো শব্দ নেই, পুরাই কোয়াইট হয়ে গেছে। ইটস লাইক একই রকম কোয়াইট, মানে থমথম একদম নীরবতা। তো ওনার কাছে মনে হয় বেশ অবাক লাগলো যে এটা ঘটনাটা কি, এরকম কেন হলো। হ্যাঁ, এবং ঠিক যখন উনি এটা ভাবছে তখন ওনার মনে হলো যে ওনার যে বিছানার পাশে জানালা পাশ দিয়ে সট করে মানুষজন যাচ্ছে কয়েকজন। তো উনি একটু থতমত খেয়ে উনি ভাবলো যে আসলে এটা আসি, এটা মানুষ, একটু ভূতের ভয় তো পাইছি, প্লাস চিন্তা করলো যে মানুষও তো হতে পারে, আবার চোর টোরও হতে পারে, হয়তো কেউ আসে না এখানে। উনি চুপচাপ শুয়ে পড়ছে রাতের বেলা। আচ্ছা, যাক ওনার প্রথম রাত পার হলো, এবং উনি প্রথম রাতটা আসলে এনজয় করছে। আদারদের শব্দ উনি বললো যে এটা বেশ ভালোই ছিল। উনি খুব মজার মানুষ, কিন্তু উনি বলছে যে আমি অ্যাকচুয়ালি মানে এনজয় করছি, একটু অ্যাডভেঞ্চারাস লাগছে আমার কাছে। আবার তো এই অ্যাডভেঞ্চার থেকে উনি ওই সেকেন্ড রাতে ওই যখন ইটি করে দিছে, ওনার গল্পের বই পড়ার অভ্যাস ছিল, মাসুদ রানা, এই মাসুদ রানা পোয়েটারে আরো বেশি উনি মানে খুব এনার্জাইজ হয়ে রাতের বেলা উনি ওই দিন রুমের দরজা খুলে রাতের বেলা বাইরে গেছে বারান্দায়। আচ্ছা, তো বারান্দায় যে উনি সুন্দর করে রুমের ভেতরে একটা মোড়া ছিল, মোড়া নিয়ে বসে আছে। হ্যাঁ, মোড়া নিয়ে বসে 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 অনেক রাত হয়ে গেছে। ওনার ধূমপানের অভ্যাস ছিল, ধূমপান করছে। করতে করতে একসময় মনে হলো যে না, ঠান্ডাটা একটু বাড়তেছে, মানে ওই সময়টা শীত পড়ি অবস্থা আর কি, ঠান্ডাটা বেড়ে যাচ্ছে, এখন রুমের মধ্যে চলে যাওয়া ভালো, বা আমি একটা চাদর নিয়ে আসি। তো রুমে গেল, যে উনি যে একটা শাল ছিল, শাল গায়ে জড়ায় উনি বাইরে আসছে। তো বাইরে যখন আসছে তখন দেখতেছে হঠাৎ করে মনে হচ্ছে যে গাছের ফাঁক দিয়ে ফোকর দিয়ে কুয়াশা বেড়ে যাচ্ছে, পুরো জায়গাটা মনে হয় কুয়াশায় ছেয়ে গেল, মানে খুব অল্প সময়ের মধ্যে মানে কুয়াশা ভেসে এসে পুরো জায়গাটাকে ছেয়ে ফেললো। এবং তখন মনে হচ্ছে ওনার যে মাথার উপরে যে জায়গাটা, যে জায়গাতে উনি বসেছিল বারান্দা, তার উপরে বারান্দাতে খটখট 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 শব্দ। ইটস লাইক মানে যদি পুলিশ বা কোনো আর্মি এরকম কোনো বাহিনী যদি পায় বুট পরে কোথাও হাঁটা চলা করে, সেরকম ওই সিঁড়ি দিয়ে উঠে ওখানে উঠে যাচ্ছে। আচ্ছা, তো উনি খুব আস্তে 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 হেঁটে 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 ওখানে গেছেন। তো যে উনি সিঁড়ির কাছে কাউকে পান নাই, সিঁড়ি দিয়ে আস্তে 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 উঠছে, উনি নিজেও পা টিপে টিপে উঠছে। উঠে দেখতেছে সিঁড়ির যে শেষ প্রান্তটা ধোঁয়াশা, একই সাথে কুয়াশাও আছে বাইরের প্রচন্ড, ওইখানে মনে হচ্ছে কে কথা বলতেছে, গম করে কথা বলতেছে এবং করতেছে এরকম। তো কিছু দেখা যাচ্ছে না। তো উনি আস্তে আস্তে করছে কি, ওই যে দেয়ালের সাথে ঘেসে 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 যাচ্ছে। তো যখন যাচ্ছে তখন হঠাৎ করে উনি কাছ থেকে শুনতেছে যে লাইক আপনার এই ভাষায় কথা, মানে উর্দু ভাষা, পাকিস্তানি ভাষায় কথা বলতেছে, মানে পাকিস্তানি ইন্ডিয়ান, মানে আর হিন্দি উর্দু এরকম একটা ভাষা। এরকম কি কথা, ধমক দিচ্ছে কাকে, ইটস লাইক মানে কিয়া বলতে হো বা এরকম কিছু একটা, সামথিং লাইক দ্যাট।
তো উনি শুনে আরো কাছায় গেছে কি ব্যাপার, এবং যখন নাকি মোটামুটি উনি শব্দের খুব কাছাকাছি সোর্সের কাছে চলে আসছে, তখন উনি মানে মানে দেখতেছে যে আবছা একটা অন্ধকারের মধ্যে যে একজন মানুষ এর মতো একটা অবয়ব, আর পাশে আরো দুইজন লম্বা লম্বা অবয়ব পাশে তারা কিছু বলতেছে কাউকে, আচ্ছা, সামথিং লাইক দ্যাট। তো এটা দেখে উনি মানে চিন্তা করলো কি ঘটনাটা কি। তো এই সময় ওনার হাতের সাথে পাশের যে দরজা ছিল, ওই দরজার যে একটা তালা মারা, তালাটা খট করে শব্দ মানে লেগে গেছে, হঠাৎ করে শব্দ হয়েছে, এবং শব্দ হওয়ার সাথে সাথেই একটা দমকা বাতাস অনুভব করছে উনি ওনার কানে কাছ দিয়ে, আর মনে হলো কয়েকটা হাসির শব্দ। হাসিটা ইটস লাইক ছেলেও না মেলিও না, আচ্ছা, খুব উদ্ভট ভাষার রাসেল ভাই। ইটস লাইক আমরা অনেক সময় মানে হরর মুভিতে এই ধরনের হাসি শুনে থাকি, ইটস লাইক পজেসড মানুষের এরকম হাসির শব্দ শুনছে, এবং সাথে সাথে উনার মাথাটা কেমন ঘুরে উঠছে, মাথা চক্কর দিয়ে উঠছে, এবং উনি কোনো মতে নিজেকে ধাতস্থ করে দাঁড়ায় উনি দেখতেছে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো উনি কিভাবে হেঁটে ওনার রুমে আসছে হি ডাজন্ট নো, এবং ওনার জ্বর এসে যায়, প্রচন্ড জ্বর আসে, এই আতঙ্ক বা ভয় থেকে হয়তো প্রচন্ড জ্বর আসে। উনি রাতের বেলায় বুঝতে পারে যে ওনার কাঁপুনি দিয়ে জ্বর আসছে। উনি তখন প্যারাসিটামল ট্যাবলেট খুঁজে ওনার ইসের থেকে বের করে খায়, খেয়ে শুয়ে থাকে, কোনো মতো ওনার নাই। পরে ওনার অনেকদিন ঠিক মতো ওনার চেতনা ঠিক মতো ফেরেনি, কয়েকদিনই উনি এরকম জ্বরের মধ্যে এরকম প্রলাব্যকে কাটাইছিলেন। তারপর নাকি ওনাকে ওখানে আর ছিল না, ওনার যখন পুরোপুরি সুস্থ ফিল করে, উনি যখন চোখ মেলতেন তখন উনি দেখতেন যে মানুষজন ওনার আশেপাশে আছে, পরিচিত জনরা। তো পরবর্তীতে উনি শোনেন যে ওনাকে ওনার বাড়িতে নিয়ে আসছে, উনি যখন পুরোপুরি একটু সুস্থ হন তাকে বাড়িতে নিয়ে আসছে ওনাকে, ওনাদের যে দেশের বাড়ি ছিল ডিস্ট্রিক্টে ওখানে। এবং উনি তখন শুনে যে উনি নাকি ওনাকে পাইছিল ওরা ওই রুমের মধ্যেই সকালবেলা, অসুস্থ অবস্থা, গায়ে অসম্ভব জ্বর, যদি ওই সময় পানিপট্টি বা ওরকম না দিয়ে জ্বর কমানো না যেত, হাসপাতালে না নিত, তাহলে হয়তো অন্য কিছু হতে পারতো। পরে ওনাকে ওই অবস্থার থেকে ওনার ফ্যামিলি ওনাদের বাসায় নিয়ে আসছিল। সো উনি আর ওখানে ওই পরে আর জয়েনই করে নাই, অন্য কোথাও থাকবে কি না করবে উনি আর জয়েনই করেনি। পরবর্তীতে উনি ঢাকায় চলে আসে, এসে অন্য প্রফেশন ওই টিচিং এরই অন্য এসে চলে যান আর কি। ওকে, এই আর কি। আমরা চলে আসি আহমেদ বাবুর কাছে, এবং বাবু ভাইয়ের এই ঘটনার পরে আরো কিছু ছোট ছোট ঘটনা আছে, যদি সময় থাকে তাহলে উনি বলবেন নিশ্চয়ই, আশা করব। আমরা চলে যাই তার দ্বিতীয় ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। এটা হচ্ছে শিফাতের মামার কাহিনী। উনি 80 দশকের দিকের কাহিনী আর কি। জি। তো ওই সময় শিফাতের মামা তার খালা বাড়িতে যাচ্ছিল, সেটাও ছিল বেশ আপনার মানে রিমোট এলাকাতে, এবং ওই জায়গায় যাতায়াত করার জন্য আসলে মানে মানে পায়ে চলার বা অন্য কিছুর পথ তেমন ছিল না, ভেঙে ভেঙে যেতে হতো, 3 চাক্কার ভ্যান অথবা গরুর গাড়ি, এন্ড তারপরে নৌকা, এরকম করে করে যেতে হতো। এন্ড এট দ্য এন্ড যেই গ্রামটা উনি যাওয়ার কথা সেটা হচ্ছে একদমই রিমোট এলাকা, এবং নদী প্লাস খাল বিল দিয়ে ঘেরা এরকম একটা জায়গা। তো যাক, তো সিফাতের মামা যখন ওখানে যাচ্ছে, হ্যাঁ, তো যেতে যেতে উনি যে সময় লঞ্চ থেকে মেনলি নামে তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে ওখানে। তো সন্ধ্যার পর উনি নামছে, লঞ্চ থেকে নেমে উনি হেঁটে হেঁটে খুঁজছে যে 3 চাকার ভ্যান বা গরুর গাড়ি তো রাতে সাধারণত খুব একটা পাওয়াই যায় না, তো 3 চাকার ভ্যান কি সন্ধ্যার পর কোথাও পাওয়া যায় কিনা। তো উনি খুঁজে দেখছে যে ওরকম নাই। তো উনি হাঁটতে হাঁটতে চিন্তা করলো যে ওনাদের হিসাবে এরকম যে ওনারা বলতো যে কত ক্রোশ রাস্তা আর কি, তো এরকম চিন্তা করতেছে হয়তো 20 মাইল বা 20 ক্রোশ এরকম চিন্তা করে একটা অ্যাসেসমেন্ট করে উনি চিন্তা করলো যে আমি রাতে হয়তো 12টা বা 1টা নাগাদ পৌঁছে যেতে পারবো ওই জায়গায়। ইনফ্যাক্ট মাঝখানে একটা খেয়া নদী পার হতে হবে, মানে নদীতে মাঝি, সেখানে যদি পায় আর কি, আর না পেলে আবার বিপদ, কাজ তাকে ওখানে আটকে থাকতে হবে, এরকম চিন্তা ভাবনা করে। দুর্গমী এলাকা। আমি পার্সোনালি আমি নিজেও এরকম একটা গেছিলাম রাসেল ভাই। হ্যাঁ, তখন আমার নানা বেঁচে ছিলেন, আমার নানা আমাকে এরকম মানে সান্ত্বনা দিতে, হ্যাঁ, আমার নানা ডিফেন্স অডিটে ছিলেন, সুতরাং ওনার ওই আছে, স্ট্যামিনা ছিল, উনি আমাকে স্ট্যামিনা ছিল, উনি আমাকে মানে শুধু বলছে এই তো আরেকটু দূর বলতে বলতে উনি প্রায় আমাকে 10-12 মাইল হাঁটাইছে, আরো বেশিও হতে পারে, আই ডোন্ট নো। সো এরকম জায়গা কিন্তু আছে রাসেল ভাই। হ্যাঁ, তো আমি যেখানকার কাহিনী বলছি, তো সেখানে উনি এরকম ওই সিফাতের মামা প্ল্যান করলো যে আমি এরকম একটা অ্যাসেসমেন্ট করে নিল যে রাত 12টা অবধি আমি যদি ওখানে পেয়ে যাই একটা খেয়া নৌকা, দেন আমি পার হয়ে যাব। আর ওনার একটাই ছিল যে ওখানে খেয়া নৌকা থাকেই, কাজ অনেক জেলে আছে মাছ ধরে, এখন তাদেরকেও রিকোয়েস্ট করলে তারা পার করে দেয় নদীটা। আচ্ছা, তো এরকম চিন্তা করে উনি রওনা দিল।
তো উনি হেঁটে হেঁটে যাচ্ছে গ্রামের রাস্তায়, মানে রাতের বেলা আর কি, ইটস লাইক একটু গ্রীষ্মকাল তখন, মানে গরম পড়া শুরু করছে তখন, মানে বেশ বাতাস, দমকা বাতাস আছে, গাছপালা, বলতেছে যে বেশ ভালোই লাগতেছে ওনার কাছে। এবং উনি যেহেতু উনি একদম শহরের মানুষ না, তো ওনার কাছে এটা খুব একটা ব্যাপারই না। মানে আমরা হয়তো শহরের মানুষটা অনেকে একটু থ্রিলড মনে করি, সেরকম না, ওনার কাছে খুব এনজয়িং একটা ওয়েদার মনে হচ্ছে। তো উনি হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে 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 তো উনি মনে করতে পারছে না কত দূর বা কতটা সময় উনি পার করছে ওখানে। হ্যাঁ, এরকম করতে করতে হাঁটতে 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 একটা জায়গায় যায়, যেখানে গেছে সেখানে হচ্ছে যে রাস্তার দুপাশে আর কিছু নাই, লাইক আপনার ক্ষেত টাইপের, হ্যাঁ, এবং মাঝখানে হচ্ছে রাস্তা, এবং রাস্তাটার মধ্যে চাঁদের আলো পড়ে জায়গাটা হচ্ছে মনে হচ্ছে একটা সাদা ফিতার মতো। আচ্ছা, মোস্ট প্রবাবলি ওখানে আপনার কাজ করে গেছে কেউ, আপনার ওই বালি দিয়ে হয়তো ওই যে নির্মাণ কাজ করে না, এরকম বালি ফেলে গেছে আর কি। তো অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে চাঁদের আলো পড়াতে। আচ্ছা, তো উনি হেঁটে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, এবং এত দূরের এটা একটা বলছে যে একটা কাইন্ড অফ লাইক একটা ইসের মতো হয়ে যায়, এটা আপনার একটা মরিচিকার মতো কাইন্ড অফ, রাতের বেলাও বলে একটা মোহ সৃষ্টি হয় এরকম। তো হেঁটে যাচ্ছে, যেহেতু রাস্তার শেষ দেখতে পাচ্ছে না উনি, হ্যাঁ, শুধু যত যাচ্ছে সাদা। তো এরকম মোহ যখন লেগে গেছে, একটা পর্যায়ে উনি যে দেখে যে রাস্তার মধ্যে ওই সাদার মধ্যে কালো একটা কি দাঁড়ানো, এবং যে কালো দাঁড়ায় আছে সেটা ইস লাইক বিন্দুর মতো লাগতেছে দূরে। তো ওইটা দেখে উনি বলছে কি জিনিস, সাদার মধ্যে এরকম কালো, হঠাৎ তখন মোহটা কাটছে। তো এটা যাচ্ছে যাচ্ছে দেখে বড় হচ্ছে, বড় হতে 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 একটা মানুষের মতো সাইজ, মানে এক মানুষ সমান সাইজ। আরো যখন কাছে আসছে তখন দেখছে যে একটা মানুষ ওখানে দাঁড়ানো, ঠিক রাস্তার মাঝখানে দাঁড়ানো। তো ওইটা দেখে প্রথম তার গায়ে একটু কাটা দিছে, যে এরকম নিশুতি এবং কোনো জায়গায় কোনো শব্দ নাই, একটু মানে বেশ রিমোট গ্রাম, তো ওখানে মানুষ ঘুমাই যায় এরকম সময়। কতক্ষণ পার হয়েছে ওনার কাউন্ট নাই, বাট চারিদিক শুধু নিস্তব্ধ, ঝিঝি পোকার শব্দ, এরকম, মানে যে কোনো ওই যে পোকা থাকে কিছু, ওগুলোর শব্দ ছাড়া আর কোনো শব্দ নাই। আর অনেকক্ষণ পর পর ওই যে শিয়াল টাইপের কিছু ডাকতেছে এরকম আর কি। তো উনি হেঁটে যখন কাছে গেছে, যে দেখে যে ওই এরকম আর কি আপনার মানুষ, তো উনি গায়ে কাটা দিছে। তো উনি মানে চাঁদের আলোতে তো আসলে মানুষের পুরো জিনিসটাও বোঝা যাচ্ছে না, আর মানে পুরো পূর্ণিমাও না যে একদম স্পষ্ট দেখা যায়। তো উনি জিজ্ঞেস করছে আপনি কে, রাস্তার মাঝখান দাঁড়ায় আছেন কেন, রাস্তা ব্লক করছেন কেন, এরকম বলতেছে আর কি। আচ্ছা, তখন সে বলতেছে যে আমি একটু বিপদে পড়ছি, একটু আসেন আমার সাথে, এখানে মানুষ নাই, একটু আসেন। তো সে কিছু কোথায় আসবো, কি ব্যাপার, বলতেছে যে একটু আসেন। তো উনি বলছে কি ডাকাত নাকি নাকি, বলছে দেখেন আপনি কি ব্যাপার, আমি কোথায় যাবো আপনার সাথে, মানুষ বিপদে পড়ছি, আমার বাসায় মানুষ মারা গেছে, আমি এই লোক পাইতেছি না, আপনি একটু আসেন, একটু আসেন। অনেক তাকে এভাবে রিকোয়েস্ট করতেছে, কিন্তু রিকোয়েস্টের মধ্যেও যে খুব মানে কাছে, মানে খুব মানুষে একটা রিকোয়েস্টের মধ্যে কিন্তু আমরা অনেক হয়ে যাই, মানে অনেক মানে আমাদের নিজের ইমোশনটা প্রকাশ করি, এরকম কোন ইমোশন প্রকাশ কিন্তু হচ্ছে না তার। উনিও রাতের বেলা এরকম একটা সিচুয়েশনে, কোনো বাতি নাই, কোনো লণ্ঠন নাই, কার হাতে কিছু নাই, একটা জায়গায় শুনে একটু থতমত খেয়ে গেছে। আচ্ছা, এনিওয়েজ তারপরে একসময় উনি রিকোয়েস্টে চিন্তা করে, একটা মানুষ রিকোয়েস্ট করতেছে এরকম, মানুষ মারা গেছে, কেউ নাই, কি ব্যাপার কি, আমি যদি একটু হেল্প করতে পারি, সমস্যাটা কি। তো উনি হেঁটে হেঁটে লোকটার সাথে যায়, দেখে লোকটা আর একটু সামনে যায়, ওনার সামনে সামনেই আসছে, হেঁটে সামনে যে একটা মানে ডান দিকে এরকম মোড় নিয়ে নেমে যায় নিচু জায়গায়, যে দেখে একটা বাসা, মানে বাসা একটা আপনার ওই রকম ঘর টাইপের, সেই ঘরটার মধ্যে মানে বেশ ভিতর থেকে কোনো আলো আসতেছে না। আচ্া, এখন তার মধ্যে একটাই হয় যে মানুষ মারা গেছে, কান্নার শব্দ। তখন চিন্তা করলো যে না, কান্নার শব্দ বা থাকবে কেমনে, সেই তো বলতেছে মানুষ নাই বাসায় কোনো, রাইট। হ্যাঁ, তো উনি ঢুকে একটা এরকম বেড়ার মতো দরজা দিয়ে ঢুকে ভিতরে, ঢোকার পর যে দেখে যে ঠিক ওই বাসার যে উঠানের পাশে হচ্ছে আপনার বারান্দার পাশে একটা চকির মতো জায়গায় একটা মনে হচ্ছে কিছু শুয়ে আছে, উপরে একটা কাপড় দিয়ে ঢাকা। আচ্ছা, তো উনি বলতেছে যে এখানে কি হয়েছে, মানুষ মারা গেছে, আপনি আমাকে ডেকে আনছেন, কে মানে কেউ নাই, এটাই কি লাশ? বলতেছে হ্যাঁ, এটাই লাশ, এটাই লাশ, আপনি এখানে থাকেন, আমি মানুষ নিয়ে আসি আরো। তখন উনি বুঝছে যে, উনি বলছে আচ্ছা বেশ লজিক্যাল কজ, হয়তো ওই লোকটা লাশ রেখে যেতেই চাচ্ছে না, রাইট, হ্যাঁ, এর জন্য হয়তো আমাকে ডাকছে, যাক আমি একটু বসে, আমি তো টায়ার্ডও হয়ে গেছি। তো উনি বসছে, ওই লোক ওনাকে রেখে চলে গেছে, হেঁটে বেরিয়ে গেছে। তো উনি অনেকক্ষণ বসে ক্লান্ত লাগতেছে, শরীরটা একটু খুব পিপাসা লাগছে, পানি পিপাসা লাগছে। এখন উনি পানি কিভাবে পাবেন, এখন নিজে তো বাসা, আরেকজনের অপরিচিত বাসা, সেখানে ঢুকতেও পারতেছেন না।
তো উনি মানে খুব মানে উসখুস করতেছে কি করবে। এখন পানির পিপাসা এমন পর্যায়ে লাগছে যে ওনার মনে হচ্ছে বুকটা ফেটে যাচ্ছে মানে তৃষ্ণায়। তো হেঁটে একটু সামনে গেছে, যে দেখে যে এখানে কোনো টিউবওয়েল বা কিছু আছে নাকি, কিচ্ছু নাই। তো পাশে দেখছে একটা রান্নাঘরের মতো জায়গা, কুড়ে ঘর টাইপের, অন্ধকার, ভেতরে কোনো আলো নাই। তো উনি ওখানে যে ঢুকতে গেছে যে এখানে কিছু পাই কিনা। তো ভেতর থেকে দেখে একটা মেয়েলি কণ্ঠ বলতেছে তাকে যে তিয়াস লাগছে নাকি, মানে পিপাসা লেগেছে আর তো কি। উনি এটা শুনে না গায়ের লোম দাঁড়ায় গেছে পুরো, যে মানে মানে কেউ নাই বাসায়, একটা মেয়ে কণ্ঠ বলতে তিয়াস লাগছে। তো পরবর্তীতে উনি মনে করছে আচ্ছা হতে পারে যে হয়তো বাসায় মেয়ে আছে দেখে তারা ওটা মনে করেনি কিছু। উনি বলছে হ্যাঁ আমার একটু পানি দেন, আমি পানি খাবো, আমি খুব পিপাসা লাগছে, একটু পানি দেন। তো দেখছে যে একটা মানে মেয়েলি হাত, চেহারা দেখা যাচ্ছে না কিছু, ভিতরে অন্ধকার যেহেতু, একটা এরকম গ্লাসে করে এরকম মানে ইসের মতো আর কি, মাটির মতো একটা গ্লাসে তাকে পানি দিচ্ছে আর কি। তো উনি ওইটা নিয়ে উনি খেয়ে ওইটা ফেরত দিয়ে দিচ্ছে। উনি দেখছে গ্লাসটা আবার মানে নিয়ে গেছে, হাতটা মানুষটা আর কি ভিতরে নিয়ে গেছে। তো উনি চিন্তা করতেছে যেটা তারপরে ওখান থেকে দেখতেছে ওই মেয়েটা বলতেছে ওই পাশ থেকে যে আপনি কিছু খাবেন, মানে গ্রামের এসে কিছু খাবেন নাকি। তো সে বলতেছে যে না আমি এখন কিছু খাবো না, আমার খিদা নেই, বসে থ্যাংক ইউ মানে ধন্যবাদ, উনি বসে আছেন বসে। তো এরকম তো আর সময় পার হয় না আসল ভাই, অনেকক্ষণ হয়ে গেছে। এখন একটু পরে উনি ফিল করতেছে যে উনি যেখানে বসে আছে, যে মূল বাসাটার বারান্দায় বসে আছে, ওখানে বাসার মধ্যে কেউ কাঁদতেছে, মানে মেয়েলি সে খুব মানে ফুপায় কাঁদতেছে। এন্ড কান্নাটা খুবই মানে ওনার কাছে মানে খুব খারাপ লাগা শুরু করছে, মানে একটা মানে বিতৃষ্ণার মতো লাগা শুরু করছে, যে মানে সহ্য করা যাচ্ছে না, নার্ভে লাগতেছে। তো উনি জোরে বলছে যে আপনারা একটু যে কাঁদতেছেন কান্না বন্ধ করেন প্লিজ, মানে এখানে বসতে পারতেছি না আপনাদের কান্নার ইসে। তারপর উনি ওখান থেকে উঠে গেছে, দেখে যে মানে ওটা থামে না। উনি হেঁটে যে ওই রান্নাঘর যেটা ছিল, রান্নাঘরের পাশে যে দাঁড়ায় আছে, চিন্তা করছে ওটা দূরে থাকি। তো ওখান থেকে শুনতেছে ওই ভিতর থেকে ওনার ঠিক উনি যেখানে দাঁড়াইছে তার বেড়ার ওই পাশ থেকে বলতেছে আপনি জানেন এখানে অনেক কষ্টে একজন গলায় দড়ি নিছে, অনেক কষ্ট পেয়ে গলায় দড়ি নিছে, হ্যাঁ অনেক কষ্ট তার মনে, এরকম বলতেছে। তো উনি এটা শুনতেও আগ্রহ বোধ করেনি। তো অনেকক্ষণ বসে থাকার পরে ওই লোক আবার ব্যাক করছে, যে লোক সে বলতেছে যে আমি কাউরে পাই নাই, আপনি আমার সাথে একটু লাশটা নিয়ে চলেন সামনে, ঠিক আছে লাশটা নিয়ে চলেন। তো উনি বলছে যে আচ্ছা ঠিক আছে, মানে এইখানে এরকম বসে থাকার থেকে এটা বেটার এখান থেকে। তো বলছে যে আপনি লাশ কেমনে নিবেন। তো সে বলছে যে আমি এই চোখের এই পাশ ধরি, আপনি ওই পাশ ধরেন। বলছে তারপর কি করবেন, ওই যে নদীর পাড়ে নিয়ে ওই পাড়ে নিয়ে যাবো, ওখানে নিয়ে আমরা এটার সৎকার করবো, আমার মানুষ আছে আরো পরিচিত। ঠিক আছে চলেন, নিয়ে চলেন। তো ওই লোক সহ ওই লোক চোখের এক পাশ ধরছে আর উনি এক পাশ ধরছে, দেখছে বেশ ভারী লাশ নিয়ে হাঁটতেছে। তো উনি জিজ্ঞেস করতেছে লাশ এটা কি, মানে আপনার কি হয়। তো বলতেছে যে আমার বোন, লোক বলতেছে আমার বোন, সে গলায় দড়ি নিয়ে মারা গেছে, দড়ি নিয়ে মারা গেছে। এই করছিল মানে একজন মানে আরেক ধর্মের লোকের সাথে প্রেম করছিল। ওই লোক হচ্ছে যা বলতেছে, সে বলতেছে যে তারা হচ্ছে হিন্দু আর কি। তো বলতেছে যে আমরা সনাতন ধর্মের লোক, আর সে আরেক ধর্মের প্রেম করছে, আমরা এটা মানতে পারবো না, সে গলায় দড়ি নিছে। তো যাই হোক এইভাবে করে তাকে নিয়ে গেছে, নিয়ে যে আপনার ওই নদীর পাড়ে ওখানে নিয়ে আসছে। ওখানে যে দেখে কোনো মাঝি নাই, কিন্তু নৌকা আছে কয়েকটা। ওই লোক বলছে যেটা আমি উঠায় নিয়ে যাব, আপনার চিন্তা করা লাগবে না, আপনি আমার সাথে ধরে একটু উঠান এখানে। তো সে ওই চকিটারে নিয়ে ওই নৌকার মধ্যে রাখছে, জায়গা একদমই কম, কনজাস্টেড একটা জায়গা, নাই। তো উঠছে, ওঠার পরে ওই নৌকার মধ্যে বসছে, ওই লোক ওই পাশে বসছে, উনি এই পাশে বসছে, এবং নৌকাটা দাঁড় দিয়ে ঠেলে ওই লোকটা যাওয়া শুরু করছে। এখন যখন যাচ্ছে নদীর মাঝামাঝি জায়গায় চলে আসছে, এবং বেশ আপনার দেখা যাচ্ছে যে বাতাস আছে। তো ওই লোকটা বলতেছে আপনার আমি একটা কথা কই, আমি এখন চলে যাবো আপনার কাছে, আপনার সামনের থেকে আমি চলে যাবো। তো আমার সামনে থেকে চলে যাবো মানে উনি কি ফাইজলামি, আমার সামনে চলে যাবো মানে ওই যে আপনার একটা কাহিনী শুনাইতে আসছিলাম, এই কাহিনীটা শুনে যান। আমার বোন গলায় দড়ি নিয়ে মারা গেছে, আমিও গলায় দড়ি নিয়ে মারা গেছি, সে নিজেই বলছে। বইলা সে কি করছে, ধাক্কা দিয়ে ওই লাশটাকে শুদ্ধ ফেলে দিছে পানিতে, এবং সে নিজেও পানিতে লাফ দিয়ে পড়ে গেছে। এখন ওই যে সিফাতের মামা যিনি ছিলেন, সে খুব বেকুবের মতো বসেছিল অনেকক্ষণ নৌকার মধ্যে, মানে প্রচন্ড ভয়ও পাইছে, এবং উনি কিছুই মিলাইতে পারতেছিল না হিসাব যে ঘটনাটা কি ঘটছে। এবং উনি তখন কিন্তু মাঝ নদীতে, এবং তিনি
কিছু হিসাব না মিলাইতে পেরে অনেকক্ষণ বসে থেকে উনি নৌকাটাকে ওই যে দাঁড় ফেলে রেখে গেছে ওই দাঁড় দিয়ে ঠেলে 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 পাড়ে নিছে, পাড়ে নিয়ে ওই পারে গেছে। ওই পারে যে উনি প্রচন্ড মানে ভয় তো ছিলই ওনার ভিতরে, ওনার মনে হচ্ছে কেউ ওনাকে ফলো করতেছে। এরকম করে হেঁটে 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 এক সময় উনি ওই জায়গা পার হয়ে আসছে, এসে ওই বাড়িতে নিজেদের যে খালা বাড়ি যেখানে আসছে ওখানে এসে উনি অনেক ডাকাডাকি করার পর উঠছে। ওঠার পর ওই বলছে আর কি তার খালাকে যে এরকম এরকম আমার একটা ঘটনা হয়েছে, পুরো বলতে পারে নাই, বলছে রাস্তায় সমস্যা হয়েছে। তো উনি রাতের বেলায় তাকে পানি উঠাই দিছে কুয়ার থেকে, গোসল টোসল করে ওনাকে ফ্রেশ হইতে দিছে। তো উনি বলছে যে ওনার ভয়ে বেশ মানে শরীর খারাপ করে ফেলছিল। তো ওনার খালা বলে যে এরকম তো গ্রামে দড়ি দর কেস আছে এরকম, এবং ওইখানেই আছে ওই পাশে যেরকম এক মেয়ে এরকম মারা গেছিল, তার ভাইও পরে মারা যায়, এবং এদেরকে অনেকে দেখে, প্রায় দেখে যে এরা মানুষটাই করে। তো গ্রামের ওইখানকার মানুষের বিশ্বাস ছিল তারা যেটা যে আত্মা এসে মানে অতৃপ্ত আত্মা মানুষকে মানে এরকম বদর করে আর কি, এটা গ্রামের মানুষের বিশ্বাস ছিল। তো এটাই ছিল সিফাতের মামার কাহিনী, ঘটনাটা। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি এখন একটু ফেসবুকে ঢুকবো আসলে অনেক। হ্যালো রাসেল ভাই, হ্যালো অডিয়েন্স, সবাইকে জানাচ্ছি ভূত এফএম এর শুভেচ্ছা। আজকের কাহিনী বলবো বাসা নিয়ে আর কি। যদিও এখানে গেস্ট এসেছেন, ওনাদেরও বাসা সম্পর্কিত কিছু অভিজ্ঞতা আছে, এবং আমি যে কাহিনীটা বলবো এটাও বাসা সংক্রান্ত। আর তার সাথে কিছু রেফারেন্স টেনে নিয়ে আসবো। আমার আগের বলা কিছু কাহিনীর মধ্যে কিছু বাসার রেফারেন্স ছিল, সেগুলো যেহেতু আমার নিজের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সও আছে সেটাও নিয়ে আসবো। ফার্স্টে আমি কাহিনীটা বলি, এটা হচ্ছে কল্লোলের কাহিনী। কল্লোল ওয়াজ ওয়ান অফ মাই স্টুডেন্টস। তো ও ছিল নারায়ণগঞ্জে থাকতো, আর ওর ফ্যামিলি একসময় ইন্ডিয়াতে মাইগ্রেট করে, কারণ ওরা ইন্ডিয়ার থেকে এসেছিল আর কি। তো ওরা মাইগ্রেট করে চলে যায়, অ্যান্ড মানে মাইগ্রেশনে কিছু প্রসেস থাকে, এর মধ্যে যাওয়া আসা করতে হয় আর কি, ওদের কোম্পানি টম্পানি অনেক কিছু ছিল আর কি। তো ওর বাবারা ওখানে একটা বাড়ি নেয় আর কি। সে বাড়িটার মধ্যে ওর বাবা বাবু বলে, ওরা বাবু বলে, ওরা যে ওখানে বাসাটা রেডি করে ওনারা চলে যায় আরো অনেক কাজে। তো কল্লোল ইন দ্য মিন টাইম বাংলাদেশ থেকে মুভ করে সেখানে, এবং সে ওই বাসাটায় তাকে থাকতে হয়। কল্লোলের ফ্রেন্ড, আমার পুরো নাম বললে হয়তো চিনে ফেলবেন, আমি পুরো নামটা বলছি না। যাই হোক, ও ওই বাসাটায় থাকে যখন, তো তখন ও বলল যে স্যার আমি যখন উঠেছি বাসাটায় তখন আমার বাবুরা কেউই ওই বাসায় আসলে মানে থাকছে না। আচ্ছা, ওনার জাস্ট বাসাটা নিয়েছে এবং একটা পোর্শন আমাকে খুলে দিয়েছে। ওটা মানে বেশ প্রায় 5 কাঠা জায়গার মধ্যে বাসা, মানে বেশ মোটামুটি বেশ ভারতের ওই অঞ্চলটা বেশ ডেন্স, অনেকটা আমাদের পুরান ঢাকার মতো। আচ্ছা, হ্যাঁ। তো এবং কলকাতা মানে ওই অঞ্চলটা বলতেছে যে তো বাসাটা বেশ বড়ই বলা চলে, একটা অংশ ওকে খুলে দিয়েছে, বলছে তুমি এখানে থাকো তোমার মতো কোথাও, এবং পরবর্তীতে আমরা যখন এসে সব উঠবো সবকিছু ঠিক করবো তখন অ্যাভারেজে সব ঠিক করে ফেলবো এখানে। তো যাই হোক, ও থাকা শুরু করে। ওর কাছে অ্যাকচুয়ালি ও নারায়ণগঞ্জে বড় হয়েছে, ওর কাছে এটা আসলে একটু ডিফারেন্টই লাগছে এলাকা এবং সবকিছু মিলায়। তো ও যখন থাকা শুরু করে, প্রথম দিন যখন ওখানে গেছে একজন কেয়ারটেকার ছিল, কেয়ারটেকার তাকে বলছে যে বাবু এখানে তো একলা থাকছেন, কোনো দরকার হলে আপনি আমাকে খবর দিবেন, আমি আপনাকে সব হেল্প করব, আর আপনার নিচ তলায় কেউ নাই তালা মারা, সুতরাং বাড়িতে আপনি পুরোই একলা, আপনার যদি কোনো কিছু দরকার হয় অবশ্যই আমাকে খবর দিবেন, আমি এসবটাকে করে দেবো, আর আপনার রান্নার জন্য আর কি একটা মহিলা এসে করে দিয়ে যাবে। সে যাই হোক, ওভাবে একাই থাকার আর কি একটা। তো প্রথম দিন ও কাটায়, বলে যে বাসায় ঢুকেই আমার কাছে বেশ একটা অন্যরকম ফিলিংস হয়, ফিলিংসটা ঠিক বোঝানোর মতো না, মানে মনে হয় যে এখানে মানে থাকার মতো না, কেমন গা ছমছম করা, যেদিকে তাকাই মানে যে অংশটা তো ঢুকছে মাঝখানে নাকি একটা ফাঁকা মানে জায়গা, সেটা হচ্ছে স্কাইলাইট এসে পড়ে, নিচ তলা সহ ওই জায়গাটা দেখা যায়, মানে উঠোনের মতো, ছোট্ট একটা উঠোনের মতো। তো বলতেছে যে মনে হয় যে আমি এরকম বাসা দেখেছি, হ্যাঁ, তো মনে হয় সব জায়গার থেকে ওর দিকে তাকিয়ে আছে কিন্তু। মানে আপনি যা বললেন যে পুরান ঢাকাতে এই ধরনের বাসাগুলো বেশি দেখা যায়, ও বলতেছে ফিলিংসটা এরকম হয় স্যার যে হঠাৎ মনে হয় রুম থেকে কেউ দৌড় দিয়ে বের হয়ে আসবে। আচ্ছা, মানে এটা ঠিক বোঝানোর মতো না আপনার, মানে আমার মনে হচ্ছিল যে আমি না থেকে আমি কোনো হোটেলে যেয়ে থাকি। কিন্তু মানে ওর বাবাদের মানে বাবা চাচাদের একটা ইনস্ট্রাকশন ছিল যে তোমাকে এখানেই থাকতে হবে, মানে তুমি অন্য কোথাও থাকার তোমার তো তেমন কেউ নাই ওইখানে, সুতরাং তুমি এখানেই থাকবে। তো আমাদের বাসা আমরাই এটা নিয়েছি এবং থাকতে হবে। যাই হোক, ও থাকে প্রথম দিন সন্ধ্যার পর থেকেই, মানে ও একটু ঘোরাঘুরি করার চেষ্টা করে এবং সন্ধ্যার পরে এসে বাসায় ঢোকে, যথারীতি ওর মতো সব সেট আপ গুলো করে, ওর ল্যাপটপ ট্যাপটপ সব
সেট আপ করে। তখনকার সময় আসলে মানে আর কি ইলেকট্রনিক মানে ইন্টারনেট জিনিসটা এত বেশি ডেভেলপ না আমাদের মতো আর কি, ধরেন আজ থেকে 8-10 বছর আগের কাহিনী আর কি। তো যাই হোক, সব সেট আপ করে বসে, সন্ধ্যার পর চেষ্টা করে যে একটু ডিভিডিতে মুভি দেখবে, এগুলা চিন্তা ভাবনা করে বসে থাকে। তো একটা সময় রাতের বেলায় তো এগুলো দেখা দেখি শেষ, ও সবকিছু অফ করে যখন শুয়ে পড়েছে, গেটটা লাগাই দিতে, তো তখন ও ফার্স্ট এই যে এই ধরনের ছোট ছোট জিনিস নোটিস করা শুরু করে। ওর হঠাৎ করে মনে হয় যখন নাকি শোয়ার জন্য লাইটটা অফ করলো, পুরো বাড়িটা তখন অ্যাক্টিভেটেড হলো। ইটস লাইক টার্নিং অন সামথিং, এটা অন করে দেওয়ার মতো, সুইচ অন করার মতো। মনে যে সারা বাড়িতে একটা ঘড়ির যেমন কলকব্জা নড়া শুরু করে, এরকম একটা শব্দ, মানে মানে একটা কোলাহল, অন্ধকারের মধ্যে একটা কোলাহল, মানে কিছু নড়াচড়া করতেছে, কেউ হাঁটা চলা করতেছে, এরকম। তো ও ফার্স্টে মনে করে যে আমি আসলে পুরো বাসায় একা এবং আমার কাছে এটা অস্বস্তি লাগতেই পারে, এরকম সামথিং হতেই পারে, এরকম চিন্তা করে সে নিজের মতো শুয়ে শুয়ে চিন্তা করতে থাকে। তো ঘুম তো আসে না। তো একটা পর্যায়ে ও ফাইন্ড আউট করে যে ওর যে মাথার কাছে না, ঠিক এই সাইডে একটা জানালা ছিল, ওই জানালার কাছ দিয়ে কেউ হাঁটছে। আচ্ছা। এবং হাঁটার শব্দ সে পাচ্ছে, মানে পা ঘষায় ঘষায় হাঁটছে, ইটস লাইক স্লিপার পরে যদি কেউ হাঁটে এরকম একটা শব্দ হাঁটতে, কিন্তু পা ঘষে ঘষে এবং হাঁটাটা একসময় পেস বাড়তেছে, পেসটা নর্মাল থাকছে না, মানে একটা গতিতে হাঁটছে, সেই গতিটা বেড়ে যাচ্ছে। এবং পরপরে সে শব্দটা পেল যে একটু গতিতে হাঁটলে মানুষের কাপড়ও কিন্তু মুভ করে, বাতাসের একটা শব্দ হয়, সেরকম একটা শব্দ, মনে হচ্ছে ফস ফস করে কেউ ওখান থেকে চলে যাচ্ছে আবার আসতেছে। এরকম হয়ে এক সময় সে শব্দ পেল, ঠিক তার দরজার সামনে স্থির হলো। এই সময় ও নিজে দম বন্ধ করে বসে আছে, ঘটনাটা কি করতেছে, কি এখানে কেউ আমাকে ভয় দেখানোর চেষ্টা করতে কিছু। হঠাৎ করে মনে হলো যে কেউ শ্বাস ছাড়ার পরপরই তার দরজার মধ্যে ধাপ ধাপ করে দুটো এরকম বাড়ি দিল, বাড়িতে চুপ, কোনো শব্দ না, হাঁটারও শব্দ নেই। আচ্ছা। তো যখন নাকি দরজায় বাড়ি দিতে সে কেঁপে উঠে, তো ও চিন্তা করতেছে আমি লজিক্যালি চিন্তা করি, এমন তো হতে পারে আমাকে ভয় দেখাচ্ছে। পরে চিন্তা আবার নিজেই ভাবতেছে যে ভয় কেন দেখাবে, এই বাসায় তো আসলে আমরা কিনে উঠছি, এখানে ভয় দেখানোর মতো কেউ মানুষও নাই, নিচতলাও মানুষ নাই, আমার ফ্লোরে একটা অংশ পুরাই বন্ধ, ওই পাশের অ্যাপার্টমেন্ট ওরা আলাদা করে রাখছে। এই পাশে কে আমাকে ভয় দেখাবে এত রাত্রেবেলা, এখন 12টা-1টা বাজে, হ্যাঁ এরকম সময় চুপ করে আছে। তো দূরে শুনতেছে কুকুর ঘেউ ঘেউ করতেছে, এই করতেছে। তো একবার চিন্তা করতে করতে আবার শুয়ে পড়ে। তো এরকম শুয়ে পড়েও ঘুম আর আসছে না, চিন্তা করতেছে, আবার সেই শব্দ পাওয়া শুরু করলো, মানে ওরকম হাঁটাহাঁটি শব্দ। এবং এক পর্যায়ে সে একটা হাসির শব্দ পায়। হাসিটা ঠিক একটা স্বাভাবিক হাসি না, মনে হচ্ছে কেউ বদ্ধ করে হাসতেছে, মানে কে দম বন্ধ করে মানে কেমন করে জানি হাসতেছে একটা শব্দ করে। তো মানে ও দারুণ ভয় পেয়ে যায় এটাতে। ভয় পেয়ে এখন ওর আসলে প্রিপারেশন তেমন ছিল না ধর্মীয় জিনিসে, ও শুধু জানতো যে গায়ত্রী মন্ত্র নামে একটা মন্ত্র আছে, যেটা পড়লে নাকি এরকম ভূতপ্রেত থেকে ওদের ধর্মে যেভাবে করা আর কি। তো সেইটাই যতটুকু জানে সে চেষ্টা করে, কারণ ও ওই ধরনের জিনিসের শিক্ষা খুব একটা পায়নি, সে চেষ্টা করে এবং সে মনে মনে চিন্তা করে যে আমাকে বাঁচাও সৃষ্টিকর্তা বা আমাকে ঈশ্বর যে আছো বাঁচাও, এবং চিন্তা করতে থাকে। এরকম করতে 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 এক সময় সে ঘুমায় পড়ে এবং ওই দিন রাতটা তার কেটে যায়। এবং কেটে যাওয়ার পরে পরদিন সকালে যখন ওর ঘুম ভাঙে বেশ বেলা করে, দেখে যে সারা শরীর মানে খুব আড়ষ্ট হয়ে আছে, মানে হাত পা মনে হচ্ছে ভারী ব্যথা। উঠে বের হয়ে সে কেয়ারটেকারের সাথে যোগাযোগ করে তাকে ডেকে বলে যে আমি তো রাত্রেবেলা এখানে থাকলাম, এই সেই এগুলো। কেয়ারটেকার বলেও কিছু না, এটা কিছু না, যে আপনি একা আছেন এরকম ভয় পাচ্ছেন, এটা কিছু না। এর মধ্যে দেখে যে বুয়া কাজের মহিলা যে আছে আসে ওখানে, তিনি এসে আমার পাচক আর কি রান্না করে দেয় আর কি। ওকে রান্না করে দিয়ে ওকে জিজ্ঞেস করে যে আপনি কি, আপনার জন্য কি কি খাবারের মেনু বলা হচ্ছে সেটা করে দিয়ে বলে যে আপনি ঘুমায় যান এখানে। তো জিজ্ঞেস করার চেষ্টা করে যে এখানে দিদি, এখানে কি কিছু আসলে ভয়ের কিছু আছে নাকি? সেই দিদি বলে ভয়ের মানে কি? তো বলতেছে আমি এরকম রাতের বেলা এরকম পেয়েছি। বলে ওরকম কিছু নাই, মানে সে আর কথা বলতে চায় না। তবে ওই মহিলা, সে বুঝতে পারলো যে মহিলা বেশিক্ষণ বাসায় থাকতে চায় না, সে কোন মতে তার কাজটা সেরে ওখান থেকে চলে গেছে। আচ্ছা। তো ওর মতো খাওয়া দাওয়া করলো, একটু বাইরে গেছে, ঘুরে ফিরে ওখানকার নিউ মার্কেট সব এলাকায় ঘুরে ফিরে আবার ব্যাক করে আসছে বাসায়। সন্ধ্যার সময় বাসায় আসতে যেই আবার তার ভয় লাগা শুরু করলো যে এরকম কি ঘটনা করতেছে। যাই হোক, তো বাসায় এসে সে আপনার রাত্রেবেলা এক সময় সে রাতে শাওয়ার নেওয়ার অভ্যাস এবং করে সে বাথরুমে গেল। বাথরুমে যে যখন সে মোটামুটি গোসল করার প্রিপারেশন নিচ্ছে, এই সময় হঠাৎ দেখে যে রুমের টাস করে লাইটটা নিভছে, এবং লাইটটা নিভছে যে এটা যে মানে ইলেকট্রিক্যাল কিছু না, মানে কারেন্ট চলে যাওয়া না, সেটা সে বুঝতে পারছে, কারণ বাইরে সুইচটা যে ছিল ওটা কিন্তু টিপ সুইচ,
এবং টাক করে সুইচ পড়ার শব্দটা সে পাইছে। ওই রুমের দরজা সে বন্ধ করে আসেনি, দরজা খোলাই ছিল, সুইচ পড়ার শব্দ পেয়েছে এবং তখন সে হলো ভয় পায় যে কে রুমে ঢুকে বন্ধ করে দিল, এবং ঘুরঘুরটি অন্ধকার বাথরুমের ভেতরে। হ্যাঁ, ওর কাছে মানে খুবই মানে লাগছে, মানে ভয় লাগছে। তো ঘুরে বাথরুমের দরজাটা খোলার চেষ্টা করে, দেখে দরজা খুলছে না, দরজা পুরো স্টিফ হয়ে আছে। মানে ওটার মধ্যে একটা নব সিস্টেম ছিল, ওখানে যে খুলে যে ঘুরে নব পুরো স্টিফ। ও ওখানে টিপ দিয়ে ঢুকছে আর কি, দেখে যে নব পুরো স্টিফ এবং মানে ঘুরছেই না। অনেক চেষ্টা করছে ঘোরানোর, খুব ঘুরছে না, এবং এই পর্যায়ে ও প্রায় ফ্রিজ হয়ে যায়, মানে এতটা ভয় পায় যে লাইক মারা যাওয়ার মতো অবস্থা। যখন নাকি খুবই সে মানে সেন্স হারায় ফেলতেছে, এরকম সময় সে হঠাৎ করে দরজাটা খুলে যায়, ঠাস করে দরজা খুলে যায় এবং সে বাইরে আসে। বাইরে এসে তার ঢুকে দেখে রুমের ভেতরে কিছু নাই, ওই পাশে বারান্দায় আলো জ্বলছে, জ্বালা গেছিল। সুইচের কাছে দেখে সুইচটা আসলে কেউ নিভাই দিচ্ছে ওখানে। আচ্ছা। এবং সুইচটাকে সে অন করে, সে বাথরুমে যায়, বাথরুমে করে রাত্রেবেলা শুয়ে থাকে এবং যথারীতি সেরকম চলার শব্দ, এবং ওই যে হাসিটা ঠিক না, ইটস লাইক কাইন্ড অফ এ গোঙানি টাইপের একটা শব্দ আসতে থাকে। এবং ও এবার করে কি, মানে বুঝে যে আমাকে তো এখন থাকতেই হচ্ছে, ঘটনাটা কি, সে উঠে যায়। সে যখন বিছনার থেকে নামে তখন দেখে যে ওখানে আর কিছু নাই, মানে ওই কোনো শব্দ টব্দ সব বন্ধ হয়ে গেছে। এখন এখানে আমি একটা ছোট্ট রেফারেন্স দিই রাসেল ভাই, আমি কিন্তু এই সেম জিনিস কাইন্ড অফ এক্সপিরিয়েন্স করেছিলাম। মানে ওর কল্লোলের সিচুয়েশনের সাথে আমার একটা সেম সিচুয়েশন আছে, যে আমরা একটা বাড়িতে ছিলাম, যখন আমরা বাড়ি তৈরি করি তখন ভাড়া ছিলাম একটা বাসায়। সেই বাসায় কিন্তু আমার বেডরুম থেকে এরকম একটা ঘটনা আমি দেখেছিলাম, যে আমার গেটের নিচ দিয়ে কিছু একটা আমরা মানে এরকম যাচ্ছে একজন হেঁটে, এবং তখন আমি চিন্তা করছিলাম যে এটা মনে হয় আমাদের বাড়ির বুড়ি একটা বুয়া আছে, উনি মনে হয় হাঁটে। তো তখন আমি চিন্তা করতাম যে বুড়ি এখানে এইভাবে হাঁটছে রাতের বেলা কেন, আমার আম্মুর রুম পাশে, আম্মুর রুমে যাচ্ছে আমার রুমের সামনে দিয়ে, এটা পাগলামি নাকি? একবার চিন্তা করলাম এটা কি আমাদের বাসার সামনে গাছ আছে, গাছের ছায়া, নারকেল গাছের ছায়া। পরে আমি কি করলাম, উঠলাম, উঠে যে ঠিক ওখান থেকে যে গেটটা খুললাম তখন দেখি কোনো কিছুই নাই। হেঁটে যে আমি দেখলাম নারকেল, সব লাইট নিভাই দিয়ে একই অবস্থা বানালাম, দেখলাম নারকেল গাছের ছায়া এখানে আসেই না, ওটা ড্রয়িং রুম পর্যন্তই থাকে। আবার এসে শুনলাম কিছুক্ষণ পর আবার সেই ছায়া, এবং পরবর্তীতে আমি হেঁটে 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 ঠিক পা টিপে টিপে দরজার কাছে গিয়েছি দেখতে যে ঘটনাটা কি। হেঁটে যখন যাচ্ছে, যেই আমার গেটের সামনে পাটা পড়েছে, আমি ওই সময় ঠাস করে দরজা খুলছি এবং দেখছি কিচ্ছু নেই। কল্লোলের এই কাইন্ড অফ থিংটা কিন্তু একই রকম, মানে মোটামুটি কাছাকাছি। এটা আমি নিজে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে বললাম। ও যখন গেল গেটের কাছে, ও দেখে যে কেউ নাই এখানে। এবং একটা করেছে বাংলাদেশে, একটা করেছে কলকাতায়, একটা ঢাকায়, একটা কলকাতায়, এবং সেম কাইন্ড অফ থিং। এবং ও তখন প্রচন্ড ভয় পায়, ঘটনাটা কি, এরকম কেন ঘটতেছে। তো আবার গেটটা লাগে এসে আসে, আবার ঠিক সেম কিছুক্ষণ পর সেই হাঁটা একই জিনিস অভ্যুত আছে, এবং ওই গোঙানির শব্দটা ওর গেটের কাছে, এবং মনে হচ্ছে এরপর ঘুরে ঘুরে কেউ যায় এদিকে ওদিকে, এরকম শব্দ হয়। এবং ও মানে এক পর্যায়ে ভয় পায়, ভয় পেয়ে ফ্রিকড আউট হয়ে যায় ভোরের দিকে, এবং সে কি করে গেট খুলে ওই শব্দ কোনখান থেকে আসতেছে, ও গেট খোলার পরে শব্দটা পাইছে, যে ওখানে শব্দ হচ্ছে কোথায়, রান্নাঘরে। এবং ও যখন হেঁটে হেঁটে রান্নাঘরের কাছে যায় রাসেল ভাই, তখন দেখে যে ওই শব্দটা কিন্তু আছে রান্নাঘর থেকে, ইটস লাইক ঘুমানি এবং একটা হাসি টাইপের শব্দ। এবং ও যখন রান্নাঘরের দরজায় দাঁড়ায় দেখে যে জানালার কাছে, রান্নাঘরের জানলাতে হালকা বাইরের আলো আসছিল, আর্টলাইট, ওইখানে কোন একটা মানুষ ঠিক সিঙ্কের উপর পা ঝুলায় বসে আছে। দেখে মনে হচ্ছে কোনো ফিমেল শেপই হবে, কারণ মনে হচ্ছে মাথায় অনেক চুল এবং বেশ একটা আবছা অবয়বের মতো, যে চেহারা কিছু দেখা যাচ্ছে না এরকম। ও দেখে ঝেড়ে দৌড় দেয় ওখান থেকে একটা। আচ্ছা। দৌড় দিয়ে সে একদম সোজা রাস্তায় এসে পড়ে, রাস্তায় এসে দাঁড়ায় থাকে গেটের সামনে, মানে সে আর বাসায় ঢুকবে না। এরকম অবস্থা সে পরদিন যেভাবে হোক সকালে আলো ফোটার পর বাসা ঢুকে বাবার সাথে যোগাযোগ করে, ওর বাবুর সাথে। তো ও বলে যে আমি তো আছে, দুপুরের পরে তোমার যে কাকা সে আসবে। তোর কাকা আসে, কাকা এসে যে কথা বলে কেয়ারটেকারের সাথে, ইসের সাথে। তখন কথায় বের হয় যে ওই বাসায় নাকি একটা মানে বোবা মেয়ে থাকতো আর কি, সে মেয়েটাকে কারা মেরে ফেলছিল ওখানে। এবং মাঝে মাঝে অনেকে এরকম দেখে, মানে এই ধরনের জিনিসপত্র ওখানে দেখে। এবং মানে আরো কিছু ভয়ের জিনিস মানুষ দেখছে ওখানে, যেমন মানুষ দেখা গেছে যে কেউ গোসল করতেছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে ট্যাঙ্কির থেকে পানি বন্ধ করে দিছে, মানে ট্যাঙ্কের পানি কেউ বন্ধ করে দিছে, এই ধরনের জিনিসপত্র।
সো ওভারঅল এক্সপিরিয়েন্স যেটা রাসেল ভাই, এরকম তো আমি যেটা বললাম যে আমি যে বাসায় ছিলাম সেখানেও দেখছি কেউ হাঁটতেছে এরকম পায়ের শব্দ, এবং ওখানে শুনছি যে অনেকের নাকি দেখছে ওখানে যে বাড়িওয়ালার বাসাতেও নাকি রান্নাঘরের জিনিসপত্র ফেলে দিত, ধুমধাম করে ফেলে দিত, হ্যাঁ, এবং ওনাকে পা ধরে টেনে নাকি ফেলে দিতে, সোফার থেকে নামায় ফেলছে, এরকমও নাকি ঘটে। তো এগুলো অ্যাকচুয়ালি জিনরা করে রাসেল ভাই। পুরোনো বাড়ির সাথে বিভিন্ন স্মৃতি থাকে এবং তারা করে, মানুষ ভয় পায়, মানুষকে ভয় দেখায়, এবং ওই হাঁটার জিনিসটাকে কিন্তু আমি যেদিন থেকে ইগনোর করছি তখন থেকে আর করে না। তবে বেস্ট ওয়ে হচ্ছে তাদেরকে সিরিয়াসলি কমান্ড করা যে এটা আমার বাসা, আপনি যদি রেন্টেও থাকেন বাসায়, ইউ আর পেইং দ্য রেন্ট, দ্যাটস মিন ইউ আর দ্য ওনার ফর দ্যাট টাইম। তাকে বলা যে আমি এই বাসায় আমি বিলং করি, এটা আমার মালিক, তুমি চলে যাও, তোমার কোনো অধিকার নেই আমাকে ডিস্টার্ব করা। রাইট, দিস ইজ মাই হাউস। হ্যাঁ, আর ইন দ্য নেম অফ গড, আল্লাহর নামে আমি তোমাকে কমান্ড করতে চলে যেতে, এখান থেকে চলে যায় জিনিসটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই। আমরা বাবুর কাছে আরো রাসেল ভাই, এই কাহিনীটি হচ্ছে আপনার পিয়াল এর বোনের কাহিনী, ওর বড় আপার কাহিনী। তখন অনেকদিন আগের কাহিনী, মানে আজ থেকে প্রায় 30-35 বছর আগের কাহিনী। তো পিয়ালের বাবা মা তখন থাকতে হচ্ছে সিলেটে, মানে সামহাও চাকরির সুবাদে আর কি সিলেটে থাকা হতো। তো ওর বোন, ওনার বয়স ছিল তখন লাইক 15-16 বছর এরকম কিছু আর কি একটা। তো ওনারা ঢাকায় এসেছিলেন, ঢাকার থেকে ওনারা সিলেটে যাচ্ছেন এবং ট্রেনে করে আর কি। সো ইন এ পয়েন্ট ট্রেনটা এক জায়গায় আসতে, মানে ওর যে মানে ওর বোন যিনি ছিলেন, সে হঠাৎ করে তার মায়ের সাথে কথা বলা শুরু করেন, এবং কথা বলাটা হচ্ছে উনি ঘুমাচ্ছিলেন আর কি, শুয়েছিল, থেকে উঠেই কথা বলা শুরু করেন। অ্যান্ড অ্যাকচুয়ালি পিয়ালের বোন যিনি ছিলেন আপু, তিনি হচ্ছে আপনার শুদ্ধ ভাষায় কথা বলতেন সম্পূর্ণ। অল অফ এ সাডেন সে সিলেটের আঞ্চলিক টনে মানে ডেকে ডেকে এভাবে কথা বলা শুরু করে মাকে, যে আমাদের খাবার দাও, আমি খামু, খিদা লাগছে, মানে সামথিং, মানে আসলে আমি আনতে পারছি না, বাট একটা আঞ্চলিক টোনে তার সাথে কথা বলছে এবং টেনে টেনে সামথিং। এবং ওর মা একটু হতবাক হয়ে যায়, প্রথম মনে করে যে এই ট্রেনের এই কামরায়, ওইটা একটা ছোট যেটাকে বলা হয় আপনার কেবিন টাইপের ছিল আর কি, যে এরকম একটা ট্রেনের কামরার মধ্যে এরকম ভাবে মানে মানে কথা বলছে, এটাকে এভাবে করে অন্য কেউ আছে কিনা। হ্যাঁ, পরবর্তীতে সে আবিষ্কার করে যে এটা ওনারই মেয়ে কথা বলতেছে, এবং উনি একটু ভালো মতন যখন আলো ফেলে দেখেন যে মেয়ে কেমন জানি বাঁকায় চড়ায় যাচ্ছে, মানে হাত পা এরকম বেঁকে বেঁকে যাচ্ছে তার। আচ্ছা, কথা বলছে এবং চোখটা কিন্তু তখনও খোলা না, চোখটা বন্ধ, এবং তার মেয়ে সম্পূর্ণ ঘামছে, রীতিমতো ঘামছে, এবং ইট ওয়াজ লাইক ভেরি কোল্ড, ঠান্ডার সময়। আচ্ছা, তো ওনারা খুব হয়ে যায়, উনি তাড়াতাড়ি দোয়া পড়া শুরু করেন। এখন ওর আব্বা আর আম্মা মিলে ওর বোনকে খুবই শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে মানে সে হাঁপ ছেড়ে দেয় মেয়েটা। তো ওর আপুকে ওখান থেকে নিয়ে ট্রেনটা যখন পৌঁছায় শহরে, সেখান থেকে তাদের বাসায় নিয়ে যাওয়া হয়, এবং বাসায় নিয়ে যেয়ে সেখান থেকে ওর মানে বাসার মধ্যে নিয়ে তারা করে যে কি হয়েছে, দেখা যাচ্ছে যে বেশ জ্বর এসে গেছে, মানে তার ফিরতেছে না। এবং এই পর্যায়ে ওদের এক ছিল, আত্মীয় ছিল ওদেরই, তিনি বলছে যে আপনারা এখানে চলে আসেন, এবার আপনাদের ওই বাসায় না এসে আপনি মানে আমাদের এখানে আসেন, মানে উনি একটু হুজুর টাইপের একজন মানুষ। তো ওনার বাসায় ওনারা নিয়ে যান তাকে। এটা হচ্ছে একটু আপনার একটু গ্রামের মতো দিক, মানে পুরোপুরি শহরে না। তো সেখানে ওর বোনকে যখন নিয়ে যায় পরদিন, তার মেয়ের তখনও মানে ওর আপুর তখনও মানে উথাল পাতাল জ্বর, মানে জ্বর ছাড়ছে না। তো এরকম অবস্থায় নিয়ে উনি বেশ একটা ট্রিটমেন্ট দেন। ওই যে আত্মীয় ছিলেন মুরব্বী, উনি বলেন যে ওকে সম্ভবত কোনো জিনে ধরছে রাস্তার মধ্যে, এবং ওর মানে অবস্থাটা খারাপ, এটা ছাড়াইতে হবে, না ছাড়াইলে জিনিসটা মানে আপনার ক্ষতি করবে। আচ্ছা, তো এই বলে বলে এখন তোমরা কিছু করো না, আমি এটার একটা অবজারভেশনে রাখি, আমি ওকে মানে দোয়া পড়বো আর কি, আমি দোয়া পড়ে ওকে ঝাড়ফুঁকের মধ্যে রাখবো, শুধু ওর মাকে বলছে তুমি দেখাশোনা করো, মা ছাড়া ওর সাথে এসো না। তো যাক, ওর মা থাকে, এবং ওই মুরব্বী যিনি ছিলেন উনি যে ওই ওর আশেপাশে থাকে, দোয়া পড়ে। তো সারাদিন ওই পিয়ালের বোন যে ছিল, সারাদিন আপনার ওই মানে ঘুমায় থাকে, কথাও বলে না, কিছু না, খেতেও উঠতে চায় না। এবং ওরা তখন ভয় পায় যে মেয়ে তো ডিহাইড্রেট হয়ে হয়ে যাবে, এখন মানে খুবই, তো বলতেছে যে কিছু খাওয়ানোর উপায় নাই। তো উনি যিনি হুজুর ছিলেন আর কি, ওদের আত্মীয়, যে তিনি তাকে উঠায় অনেক বুঝায় টুঝায়, মানে কথা বলতে বলতে দোয়া পড়তে পড়তে উঠায়। তো সে কোনো মতে একটু খাওয়া দাওয়া করে আবার ওরকম নেটায় পড়ে। এরকম চলছে, ঠিক যখন নাকি সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান যখন পড়তেছে, তখন সে ছটফট করতে থাকে, বেশ ছটফট করতেছে, এবং যখন আজানটা শেষ হয়ে যায় ঠাস করে চোখ মেলে।
মেলে বিচিত্র ভঙ্গিতে কথা বলা শুরু করে, হাসে। মানে জিনিসটা খুব হরিফিক টাইপের একটা ব্যাপার। বলতে এরকম 13-14 পিয়াল নিজে দেখেনি, তার শোনা কাহিনী। সে বলতে যে আমার আপু এরকম ভাবে কথা বলতো যে সবাই ভয় পেয়ে যেত সেখানে। এবং এটা আপনারা যদি হরর মুভিতে দেখেন কোনো অংশে কম না সেটার থেকে, এভাবে করে কথা বলতো। তো সবাই ভয় পেয়ে গেছে, মানে কেউ করতো। তখন ওই যিনি মুরব্বী ছিলেন তিনি আসতো, এনে কথা বলতো ওর সাথে, এবং কথা বলে অনেক কিছু বলে আর কি তাকে সরানোর জন্য, তো সরে না, এরকম একটা অবস্থা। তো এক পর্যায়ে উনি দোয়া পড়ে পড়ে বারবার ফুঁজছে, তো এক সময় সে আবার পড়ে গেছে ঘুমে। তো এরকম অবস্থায় তোর মা তো খুব কান্নাকাটি করতেছে যে মেয়ে এরকম কি হলো এসে। তো সবাই চলে যায় রুমের বাইরে। উনি বলে যে আমি রুম বন্ধ দিছি, এখানে কিছু হবে না এসে। সেই বলে উনি মাকে বলছে তুমি থাকবা শুধু। তো পিয়ালের আম্মু অন্য রুম থেকে বাইরে থেকে একসময় সে রুমে ঢুকছে। তো রুমে ঢুকে উনি দরজাটা বন্ধ করছে, বন্ধ করে দেখো ওনার মেয়ে ওনাকে দেখে টুস করে উঠে বসছে, একদম স্বাভাবিক ভাবে বলতেছে মা আমি খাবো, আচ্ছা আমার খিদা লাগছে, আমার খাবার দাও, আমার কি হয়েছে, আমাকে এরকম করে রাখছে। উনি তো মেয়ের স্বাভাবিক আচরণ দেখে পুরাই ঘাবড়ে গেছেন। মায়ে কি ভালো হয়ে গেল হঠাৎ করে এসে, মা তুমি ঠিক আছো? তুমি গায়ে হাত দেয়, গায়ে হাত দিয়ে দেখে যে টেম্পারেচার মানে গরম থেকে ঠান্ডা হয়ে গেছে, অনেক ঠান্ডা। তো বলতেছে যে তুমি ঠিক আছো? বলে কি আমি ঠিক হয়ে গেছি, আমাকে রুম থেকে বাইরে যেতে দাও। আচ্ছা আমি যাই, আমাকে ওই রুমে নিয়ে খাও, আমি এখানে থাকবো না, কেমন খারাপ লাগবে। তো উনি এমন ভাবে ওনাকে কনভিন্স করে, ভালো। তো ওনার বলে যে রুম থেকে বাইরে যাও। বলে কি তুমি রাত্রে বাইরে যাবো, এখন রাত হয়েছে, এখান থেকে বেরোন দোকান, মা তুমি সারা রাত থাকো, সকালে তোমাকে আমরা নিয়ে বেরোবো, কোনো চিন্তা নেই, তুমি ভালো হয়েছো, আমার খুব খুশি লাগতেছে। বলে না আমাকে রুমে না, তুমি দরজা খুলো। দরজা খুলবে না। তো মেয়ে হঠাৎ করে মার দিকে বিচিত্র ভঙ্গিতে হাসে, মানে ঠোঁটটা বাঁকায় একটা হাসি দেয়, হাসি দিয়ে তাকে দরজা খুলবে না। বলে না। হঠাৎ করে দেখে মেয়ে হাত লম্বা করে দিছে, মানে যেটা আমরা অনেক সময় শুনছি ছোটকালে, জাস্ট লাইক দ্যাট, হাতটা লম্বা করে ওই ছিটকাইনটা ঠাস করে খুলে ফেলছে। এটা দেখে ওর মা যে থাকে, মা ঠাস করে পড়ে যায়, মানে তার কোনো হুঁশ নেই। এবং মানুষ আসে, মানুষ এসে রুমের মধ্যে ওর মার পড়ে যাওয়ার শব্দ পায় আর কি, যে ধাম করে পড়ছে এটা শব্দ পায়। পাওয়ার পর মানুষ আসছে রুমের ভেতরে, যে কয়েকজন আশেপাশে যারা ছিল পাশের রুমে এইদিকে এসে বলে কি হয়েছে কিছু হুঁশ ফিরে। তো ওই মেয়েটা নাই ঘরের ভেতরে, মানে ওই পিয়ালের যে বড় বোন সে নাই, মা আছে। তো ওই মুরব্বী যে সেও আসছে, আসার পর জিজ্ঞেস করতেছে মেয়ে কোথায়, মেয়ের নিয়ে খুব ভয় পেয়ে গেছে, তারা কোথায় গেছে। উনি বলছে মেয়ে তো নিয়ে গেছে। এবং তখন উনি এসে বলে যে এটা কোনো মতো ওই মেয়ে না, ওই যে হাত দিয়ে যে দরজা খুলছে, একটা মানুষের স্বাভাবিক শরীর কখনো বেড়ে ওই দরজা খুলবে না, রাইট? এইটা ওই জিন মেয়েটাকে নিয়ে গেছে কোথাও, আর এটা জিন, জিন ছিল ওই জায়গায়, মেয়ের জায়গায়। এটাই হচ্ছে সবচেয়ে, মানে হ্যাঁ, এটা হচ্ছে এই গল্পের বিশেষত্ব অন্য সবগুলো সাথে। বলছে যে ওইটা ওই মেয়ে ছিল না, ওইটা ওই জিনটাই কাজ করবে। মানে মানুষ তার শারীরিক আকৃতির বিকৃতি দেখাতে পারবে না, হয়তো সে নিজের হাতকে বেন্ড করতে পারবে, এক পর্যায়ে বেন্ড করলে ভেঙেও যাবে তার। ওর যে নাকি রোগী সেই কষ্ট পাবে, যে পজেস করছে তার কিছু হবে না। হ্যাঁ, হবে কখন? যখন কোন বিশেষ দোয়া পড়ে তাকে ঝাড়া হতে থাকবে, তখন তাকে আঘাত করলে ওই পজেস যে করছে সেও আঘাত পাবে। বাট নর্মালি হয় না, এই হাত লম্বা এটা করে নাই। তার মাকে বলছে তুমি স্পষ্ট দেখছো? বলে আমি স্পষ্ট দেখছি। বলছে ওই জিন কোনোভাবে এখানে কোন একটা ফাঁক ছিল, সে ঢুকে নিয়ে গেছে। তো তারপরে ওই ওর আপুকে খুঁজতে থাকে ওরা, অনেকে বেরোয় রাত্রেবেলায়, খুঁজে পায় না। তো খুঁজতে দূরে একটা টিলার মতো থাকে, ওই টিলার উপরে ওখানে বাঁশ ঝাড়ের মতো আছে। ওই বাঁশ ঝাড়ের মধ্যে ওরা দেখে যে কেমন মানে সুর করে কেউ গানের মতো গাচ্ছে। তো ওইখানে যে ওই নিয়ে কয়েকজনের নিয়ে তারা হাজির হয়, ওই মুরব্বী সহায়তা প্লেটে দেখে যে বাঁশের উপরে তাকে আটকায় রাখছে, দুইটা বাঁশের সাথে মেয়েটাকে একদম মানে করে আটকায় রাখছে। তো ওনারা যে অনেক করে বাঁশটাকে নামানোর চেষ্টা করে, এক সময় ছট করে মেয়েটাকে ছেড়ে দেয় ওখান থেকে। আচ্ছা, কত বিখ্যাত যেভাবে হোক ওরা ধরে, কয়েকজন মানুষ মিলে ধরে মেয়েটাকে নিয়ে আসে, এনে দেখে যে খুব শারীরিক অবস্থা খুব খারাপ। মানে তখন বলে যে এইভাবে তো হবে না। তখন ওই মেয়েকে ওরা মেডিকেল চিকিৎসার ব্যবস্থা করে আগে শহরে এনে সিলেটে, তারপর সেখান থেকে মাজারে নিয়ে যায়। ওখানে নিয়ে ঝাড়ে, এবং মাজারে নেওয়ার পরেই আলহামদুলিল্লাহ উনি মেয়েটা ওখান থেকে মানে পুরাই তার ভেতরের যত আছে ওইটাই কিন্তু চলে যায়। আচ্ছা, ওখানে যে নিয়ে মানে মেয়েদের একটা সেকশন আছে, ওখানে রাখে, ঝাড়টার পরে ওখান থেকে কিছু দোয়া টোয়া নেয়, এবং পরবর্তীতে আরেকজন আলেমকে দিয়ে কিছু তাবিজ এগুলো নিয়ে আসে, এবং বলে যে সাবধানে রাখতে হবে। এবং এসে তো ওর আপুর সাথে অনেকদিন এরকম একটা ছিল আর কি, মানে এই ধরনের একটা জিনিস ছিল। এবং পরবর্তীতে ওর আপুর যে ছেলে মেয়ে সন্তান হওয়ার সময় অনেক সাবধানে রাখতে হতো আর কি। ওকে, যে মানে ভয় পেত, হঠাৎ অনেক কিছু হতো এরকম। ওকে, কাহিনী। থ্যাংক ইউ সো মাচ। আমরা
এবং তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বাবু ভাই। এবং আহমেদ বাবু ভাই আজকে অনেক কষ্ট করে স্টুডিওতে এসেছেন, তিনি তার ঘটনা শেয়ার করবেন। বাবু ভাই, থ্যাংক ইউ আসার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সো আমরা ঘটনায় চলে যাই। হ্যাঁ, অবশ্যই ঘটনা চলে যাবো। আর সবাইকে আপকামিং নতুন বছরের শুভেচ্ছা। আর আমার মনে হয় সবাই খুব মজা করে কাহিনী শুনতে পারবেন, কাজ সবাই গৃহবন্দী টাইপের একটা অবস্থা, বাসায় আছেন সবাই, ছুটির দিন, রাত হয়ে গেছে আর সবাই ছুটিতে আছেন, সেটাই হচ্ছে কাহিনী। যাই হোক, রাসেল ভাই, কাহিনী শুরু করার আগে একটা কথা বলবো এট ফার্স্ট, যে একটু আগে আপনার কাহিনী শুনছিলাম, সেখানে ব্ল্যাক ম্যাজিকের একটা ব্যাপার আছে। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করতে চাই যে এই ম্যাল প্র্যাকটিস, ন্যাস্টি প্র্যাকটিসটা যাতে কেউ না করে। সত্যি, হ্যাঁ, আমি ম্যাল প্র্যাকটিস বলবো, এখানে কোনো স্বাধীনতার উপায় নাই, কাজ এটা হচ্ছে সম্পূর্ণ রকমের সৃষ্টিকর্তার বিরোধিতা করা, যে কোনো দিক থেকে সে আসুক, যে যেভাবে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে তার বিরোধিতা করাটাই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। সে তার পরকাল যেটা আছে সেটা সে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলবে। এটাতে পৃথিবীর জীবন খুবই স্বল্প সময়, যে কোনো সময় মানুষ চলে যেতে পারে, এবং এর ফলাফল কোনো সময় ভালো হয় না, মানে বাজে হয়। কারণ কে কখন মারা যাবে তার ঠিক নেই রাসেল। সেটাই, পানি খেতে যেও পানি গলা আটকে মানুষ মারা যেত, সেটাই। এবং পরবর্তীতে যতটুকু ইটারনাল লাইফ আছে, অবশ্যই ইটারনাল লাইফ আছে, এটা আপনি একটু চিন্তা করলেই বেরিয়ে আসবে, বাট এবং ওটা আপনার নষ্ট হয়ে যাবে। সো ডোন্ট ট্রাই দিস। আর আরেকজনের ক্ষতি করার কি দরকার? সেটাই তো, সেটাই। আচ্ছা, এখন ঘটনায় চলে যায় রাসেল ভাই। আমি যার কাহিনী বলবো তার নামটা বলা যাবে না, সে একজন মডেল, ছেলে মডেল, এবং দেশের বাইরেও র্যাম্প ট্যাম্পে কাজ করেছেন আর কি। উনি নাম বলতে নিষেধ করে দিয়েছেন। তো যাই হোক, XYZ ধরে নিলাম নাম একটা। তো উনি সে সময় বেশ মডেলিং করছেন এবং একটু উঠতি দিকেই আছেন, উঠতি মডেলিং করছেন। ভারতে ওনার কিছু সুযোগ হয়েছে কাজ করার। তো ওনাদের একটা ট্যুর ছিল, এটার মধ্যে উনি রাজস্থানে ওনার কাজ করা পরে আর কি যাওয়ার একটা ইয়ে থাকে, অথবা টাচ আপ পয়েন্ট থাকে রাজস্থান, ওখান থেকে কোথাও যাবেন এরকম কিছু। তো যাই হোক, তো ওখানে যাওয়ার পরে উনি ওই জায়গাটা সম্বন্ধে অনেক স্টাডি করতেন, ওনার খুব ভালো লাগতো রাজস্থান সম্বন্ধে, ওখানে নাকি মরুভূমি এবং এরকম এলাকা আছে। সো হি ওয়াজ কোয়াইট ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাট প্লেস। তো উনি যেটা করেন, একদিন উনি এক ছেলেকে নিয়ে বাইরে যান, ওনার সাথে লোকাল একটা ছেলের সাথে বাইরে যান। আচ্ছা, এবং ওখানে যে খুব ঘোরাঘুরি করেন, একটা বাজারের মতো জায়গা থাকে একটা জায়গায়, ঘোরাঘুরি করে বিকালে চাটা খেয়ে সন্ধ্যার দিকে ওনারা ব্যাক করছেন। এবং ওই বাসে ওনারা ওঠেন, একটা যে বাসে করে ব্যাক করে যে সিটিটা, যে শহরটা যেখানে ওনারা উঠবেন ওখানে আসছে, মানে যে জায়গাটা গিয়েছিল একটু রিমোট এলাকা। আচ্ছা, ওখান থেকে আসার পথে তো যাওয়া আসার পথটা নাকি অনেক লম্বা, মানে বেশ অনেক দূর, মানে আমরা যেমন ছোটখাটো একটা ট্রাভেল স্পট পাই এরকম না। তো উনি বলছে যে বেশ জায়গাগুলো বেশ লম্বা একটা দূরত্ব ক্রস করতে হয়, একসময় একটু মনোটোনাসই লাগে। আচ্ছা, এরকম আর কি। তো বাস যাচ্ছে, এর মধ্যে ধরেন সন্ধ্যা হয়ে আসছে। তো একটা জায়গায় যে বাসের কোন একটা সমস্যা হয়েছে, সামথিং ইদার রেডিয়েটর লিক করছে বা সামথিং লাইক দ্যাট। তো বেশ কিছু মানুষ নামছে, উনিও নামছে। তো নেমে উনি দূরে দেখছে যে যেখানে দাঁড়ায় আছে তার থেকে বেশ কিছু দূরে কিছু উঁচু উঁচু মানে ভাঙা দালানের মতো আর কি, ইটস লাইক আপনার যে পুরনো বাড়িঘর ছাদ ছাড়া যেরকম থাকে সেরকম আছে। তো ওটার উপর দিয়ে সূর্যটা ডুবতেছে, বেশ আলোটা সুন্দর লাগতেছে। তো উনি মনে করলো যে আমি কিছু ছবি তুলি, সাথে ক্যামেরা ছিল। তো ওই সময় মানে স্মার্টফোন এরকম আসেনি আর কি, ওনার যে সময়টা সে সময় হচ্ছে ধরেন ওই যে জাভা বেস ফোনগুলো ছিল আর কি। তো ক্যামেরা ছিল, চিন্তা করলো একটু ছবি তুলি। আচ্ছা, উনি হেঁটে হেঁটে যাচ্ছে, মানে বেশ দেখা, উনি বাসটাও দেখতে পাচ্ছে দাঁড়ায় আছে, উনি যাচ্ছে। তো উনি যেতে যেতে বেশ খানিকটা যখন আসছে, হঠাৎ করে উনি দূরে হালকা গুঞ্জন শুনে দেখে বাসটা স্টার্ট ছেড়ে দিল। তো ওখান থেকে উনি চিৎকার করতেছে, হাত নাড়তেছে, কেউ বাস থামার লক্ষণও নাই, বাস ছেড়ে চলে যাচ্ছে দূর, উনি দেখতেছে। এবং উনি বেশ দৌড়ালো অনেকক্ষণ বাসের কাছে, বাস ততক্ষণে একদম চুতে বিন্দুর মতো হয়ে গেল। উনি পুরো একটা মানে অবাক হয়ে পুরো হতাশ একটা অবস্থা, ইটস নট ইভেন হিজ কান্ট্রি। যদি এটা বাংলাদেশ হতো বা একটা কিছু একটা করা যাবে, এমন একটা জায়গায় যে আরেকটা দেশ, কোনো পরিচিত কেউ নাই। আর অ্যাকচুয়ালি আমরা যারা বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু বেশ কমফোর্টেবল ফিল করি ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে। কাজ এটা মানে অবচেতন মনে ইংরেজি ভাষাটা আমাদের দ্বিতীয় ভাষা হয়ে গেছে, যে ছোটকাল থেকে আমরা সবাই কম বেশি শিখি। যদিও ভারতে সেটা চলে, বাট তারপর ওইটা কিন্তু একটু অপরিচিত লাগে। কলকাতা হলে এক ব্যাপার, যখন আরো ওদিকের স্টেট গুলো হয়ে রিমোট এরিয়া, হ্যাঁ। তো উনি এর মধ্যে দেখছে সূর্য বেশ পড়ে বাস হয়ে যাচ্ছে। তখন উনি চিন্তা করলে এই রাস্তার পাশে দাঁড়ায় থাকলে
আমি তেমন কিছু পাওয়ার সম্ভাবনা, ইদার বসে থাকতে হবে, অন্য কোনো গাড়ি আসলে হাত দেখানো, আর এছাড়া কোনো সম্ভাবনা দেখছি না। তো উনি অন্ধকার নামা পর্যন্ত বসেই থাকে অনেকক্ষণ রাস্তার পাশে। তো বসে থাকতে থাকতে এক সময় দেখি যে বেশ লেট হয়ে গেছে, অন্ধকার, পুরো ঘুরঘুরটি অন্ধকারের মতো হয়ে গেছে রাস্তায়। আকাশের যে আলো সেটা যতটুকু দেখাতে, এছাড়া কোনো গাড়ি ঘোড়াই আসতেছে না রাস্তা দিয়ে। আচ্ছা, তো ওনার কাছে বেশি লাগে এবং ঠান্ডা পড়া শুরু করছে। এত ঠান্ডা ছিল না, বাট ওই সময়টা বেশ ঠান্ডা নামা শুরু করছে। তো উনি তখন চিন্তা করে উনি কি করবে। তো ওনার যে ওই জাবা মোবাইল ছিল সেটা বের করছে, করে দেখতেছে আলো দিয়ে। ওটা তখন ফ্ল্যাশ লাইট নাই, এমনি আলোতে একটু একটু দেখা যাচ্ছে, ওই আলোটাই কিছুটা হয়। তো উনি তখন চিন্তা করলো যে ওই যে দূরে ঘরগুলা দেখছি, মোস্ট প্রবলি এটা কোনো ভিলেজ হতে পারে বা কোনো মানুষ থাকতে পারে। তা আমি যাই, যেহেতু রাত হয়ে যাচ্ছে, 7টা 7:30 বেজে যাচ্ছে, এখন তো এখানে দাঁড়ায় থেকে বাস না পেয়ে আমি তো একটা আরো অনেক মনে ভয় ঢোকা শুরু করছে যে অনেক সময় মানুষ শুনে যে কুকুর থাকে মরুভূমি টাইপের জায়গায়। উনি হাঁটা শুরু করলো ওদিকে আন্দাজ করে। তো এখন আর দূরে সে ঘর দেখা যায় না, এখন কিন্তু ওনার চলতে হচ্ছে আন্দাজের উপর। আচ্ছা, এবং হাঁটতে হাঁটতে উনি এক পর্যায়ে ওনার কাছে মনে হলো যে দূরে অবয়বটা দেখা যাচ্ছে, মানে হালকা একটা চাঁদ উঠছে এবং আলো পড়ছে। তখন উনি অবয়বটা দেখতে পেল যে সেই বাড়ি ঘরের একটা অবয়ব। কাছে হেঁটে 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 যে ওই যখন নাকি ওই জায়গাটায় প্রবেশ করলো, রাসেল ভাই ঢুকলো, ঢুকে দেখতেছে ওখানে আসলে রুইন, মানে মোস্ট প্রবলি অনস আপন টাইম এখানে বাড়িঘর ছিল। ইটস নট লাইক রাজপ্রাসাদ, কোনো রাজপ্রাসাদ না, বাট পাকা ঘর ছিল, অনেকগুলো পাকা ঘর টাইপের। তো উনি ওইটা যেখানে পৌঁছায় ওখান থেকে পাশ কেটে 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 সামনে আসে, হেঁটে এসে দেখে বিশাল একটা উঠানের মতো আছে, এবং যে ঘরগুলো আছে সেগুলো ছাদ নেই, ছাদ ছাড়া, মানে ছাদ ছিল এক সময়, মোস্ট প্রবলি চলে গেছে, ছাদ নেই, খোলা খোলা রুমের মতো, এবং মানে অন্ধকারে খুব ভীতি ধরানো অবস্থা একটা। বাট সামহাও উনি ফিল করলো যে আমি এখন যতটুকু হেঁটে আসছি, আবার অতটুকু হেঁটে যে কোথায় পড়বো তার ঠিক নাই। মনের একটা অবচেতন মন মনে করতে থাকে এখানেই তুমি বসে থাকো, বা এখানেই তুমি কিছুক্ষণ, এখানে কিছুটা নিরাপদ জায়গা, এরকম একটা ফিলিংস ওনার মধ্যে আসে। তো সে হেঁটে হেঁটে উনি ওই কম্পাউন্ডের ভেতরে ঢুকে। ভয় অবশ্যই কাজ করে যে সাপ টাপ কিছু আছে কিনা, এরকম কিছু। ওনার কাছে যে মোবাইল ফোন আছে ওটার কোনো নেটওয়ার্ক নাই, কিছু নাই, মানে ইটস লাইক দ্যাট। আর ওই মোবাইল আসলে কাজ করার কথা না, কাজ উনি ইউজ করতো বাংলাদেশের সিম, তখন ওইখানে ওনার কমিউনিকেশন হওয়ার মতো ব্যাপারই নেই। তো হেঁটে উনি চলে যায় যে মাঝখানে যে বসে এবং খুব টেন্সড হয়ে যায়, কি করবে। ওনার একটা মনের মধ্যে সান্ত্বনা, ওনার কাছে সিগারেট আছে এবং জিপো লাইটার আছে, এটা তার মনে একটা সান্ত্বনা যে আই ক্যান ডু সামথিং উইথ দিস, এটা দিয়ে কিছু করা যাবে। যদিও সিগারেট সম্বন্ধে আমি বলি, আপনি জানি না মিডিয়া থেকে বলা হয় এটা সিগারেট খাওয়া ঠিক না, সেটাই। এনিওয়েজ, তো উনি ওখানে আপনার চুপচাপ একটা কর্নারে যে বসে, একটা দেয়াল উপর বসে চিন্তা করতে থাকে কি করা যায়। তবে একটু টাফ মানুষ, যেহেতু মডেলিং করেন, দেশ বিদেশে যান, এত ভঙ্গুর টাইপেরও না। তো বসে থাকে, চিন্তা করে কি করবে, মোবাইলে ঘেটে 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 গান বের করতেছে, গান শুনছে। তো একটা সময় বলতে কোনো কিছু এনজয় করার মতো একটা পরিবেশ মনে হচ্ছে, চাঁদটা অনেকটা বেড়ে আসছে আকাশে, বেশ আলোতে দেখা যাচ্ছে। তো উনি মনে করলে লেটস এনজয় দিস থিং। পেটে আপাতত ক্ষুধা নেই, তো কি করবে, উনি বসে ওখানে একটা সিগারেট ধরায় বসে গান শুনতেছে। গানটা শুনতে শুনতে কিন্তু দেখছে যে সময় পার হয় না, সময়টা এক সময় মানে মনে হচ্ছে বার্ডেন হয়ে গেছে ওনার কাছে। তো সিগারেটও হিসাব করে খাচ্ছে, কয়েকটা খাওয়ার পর নিভাই দিয়ে উনি এক কোনার মধ্যে বসে চিন্তা করলো লেটস সিট, দেখি সকাল হোক, ভোর হলে আমি হেঁটে বের হয়ে কিছু একটা করবো। তো এরকম করতে করতে রাসেল ভাই একসময় তন্দ্রা এসে গেছে আর কি, মানে ঘুমায় গেছে। তো ঘুমটা যখন হঠাৎ করে কিছু শব্দ শুনে মনে হলো হঠাৎ করে ঘুম ভাঙছে। আচ্ছা, চারপাশে উনি চোখ মেলে আপছে আপছে, মানে চোখটা মেলতেও সময় লাগছে। মনে হচ্ছে কি আশেপাশে মানুষের গলা, লাইক কতগুলা মেয়ে যদি কিচির মিচির করতে কথা বলে নিজেদের মধ্যে, সেই ধরনের একটা সাউন্ড আশেপাশে উনি শুনতে পাচ্ছে। তো উনি উঠে চিন্তা করলো যে আসলে কি মানুষ আছে আশেপাশে, কোনো এমনও তো হতে পারে আশেপাশে গ্রামের মানুষ আসছে বা কেউ এখানে দেখছে আমাকে হাঁটতে। তো উনি আস্তে করে উঠে সামনে যায়, সামনে যে কেউ নাই জায়গাটা, কিন্তু ওনার কাছে মনে হচ্ছে দেয়ালের পাশেই উনি শব্দ শুনতেছে, মানুষের কথা বলতেছে, মেলি হাসি, হালকা কথা শুনে না। তো উনি হেঁটে হেঁটে ওদিকে যায়, ঘুরে যে পিছনেও দেখে কেউ নাই। তো উনি যখন নাকি বাড়ির কম্পাউন্ডে ঘুরে চলে আসছে, একটা সময় দেখে উনি দূরে কতগুলা নারী মূর্তি, 3-4টা মেয়ে আর কি, বোঝা যাচ্ছে সামথিং লাইক সাম সর্ট অফ ওই যে ভারতের যে ট্রেডিশনাল টাইপের ড্রেস, ওরকম কিছু পরা, এবং তারা লাইক খেলতেছে, এবং চাঁদের আলো পড়া তো ওখানে, লাইক পুরোপুরি পূর্ণিমা পড়েনি, বাট চাঁদের একটা আলো পড়ছে ওখানে, এবং ওই জায়গায় খেলতেছে, মানে হাসি তামাশা এরকম কিছু করতেছে।
তো উনি না রাসেল ভাই সাহসের থেকে ভয় পেয়ে যায় জিনিসটা দেখে। জাস্ট যে জায়গাটা তারা এই কাজটা করতেছে সেই জায়গায় কিন্তু কোনো মানুষ নাই, জনমানব জনমানব একটা এবং এলাকা। পুরা মনে করেন যে একটা খোলা ডেজার্ট টাইপের জায়গা। তো উনি কিছুটা হেঁটে হেঁটে এগিয়ে যায়, আস্তে আস্তে ভয় পায়, আবার হেঁটে হেঁটে এগিয়ে যায়। তো যখন উনি কাছাকাছি চলে গেছে, উনি সাহস করে তাদেরকে ডাক দেয়, মানে ইউনিভার্সাল টাঙে, লাইক হেই, এভাবে করে একটা ডাক দেয়। ওনার শব্দটা মনে হয় শোনে না, উনি আরো জোরে ডাকে। তৃতীয়বার যখন দেখে যে ওই মেয়েগুলো ওনাদিকে ফিরে তাকাইছে, এবং ফিরে তাকানো তো মানে মাথা ঘুরে যে তাকাইছে, উনি বুঝতেছে চেহারা কিন্তু দেখা যাচ্ছে না অন্ধকারে চাঁদের আলোতে। উনি ধপ করে বুঝে যে মেয়েগুলোর চোখগুলো জ্বলে উঠছে সব। ইটস লাইক আমরা যদি অন্ধকারে কোনো সাপত দেখি, লাইক ক্যাট ডগ যেরকম, এরকম জ্বলতেছে। এবং ঠিক ওই সময় 4টা মেঘে ঢাকা পড়ে যায়। উনি যেটা দেখতে পায়, দূর থেকে উনি শুধু কিছু চোখ দেখতে পাচ্ছেন। তো উনি ঝেড়ে দৌড় মারে ওইখান থেকে, প্রচন্ড ভাবে ঝেড়ে দৌড় দেয়, দৌড় দিয়ে ফিরে আসে ওই ঘরের মধ্যে। এবং এসে যেখানে উনি যা ছিল ঠিক ওই জায়গাটাই খুঁজে উনি পড়ে যায়, পড়ে দেয়ালের সাথে একদম সিটকে দাঁড়িয়ে থাকে। এবং উনি শুনতে থাকে এরকম হাসি ওনার আশেপাশে বারবার পাস করে যাচ্ছে, ই করে যাচ্ছে। এবং একসময় এটা ওনার নার্ভের উপর প্রচন্ড রকমের চাপ ফেলে, মানে এমন চাপ ফেলে যে উনি আর বেয়ার করতে পারতেন না। তো উনি খুব একটা বিলিভার টাইপের মানুষ ছিলেন না। উনি তখন দোয়া পড়া শুরু করেন। যখন দোয়া পড়া শুরু, অবচেতন মন থেকে ওনার দোয়া চলে আসে, এবং উনি মন থেকেই খুব মনের ভেতর থেকে ফিল করে যে আমাকে আল্লাহ এখান থেকে বাঁচাও, আমাকে যে কোনো সিচুয়েশনে ফেলছে, আমাকে এটা রক্ষা করো। তো উনি যখন দোয়া পড়ে এইটা যখন ভাবা শুরু করে, উনি দেখে আস্তে আস্তে সব এই শব্দ টব্দ সব চলে গেছে। এবং উনি দোয়া পড়তে পড়তে ওখানে বসে থাকে, এবং কোন সময় উনি ঘুমায় যায়, এটা ওনার নাই, ঘুমায় যায়। উনি সকালবেলা ওনার ঘুম ভাঙে এবং দেখে একটা লোক ওখানে এসে ওনাকে ডাকতেছে ওদের ভাষায়, এই ভাষা। তো উনি তাকায় বলে যে কি বলে, মানে এসে বলে ওদের ভাষায় কি বলে। তো উনি হিন্দিতে বলে যে আমি এখানে হারাই গেছিলাম, কালকে আসছি, বলে কি তোমাকে দেখছে আমাদের লোকজন ওখান থেকে দূর থেকে, কিন্তু এখানে কেউ আসে না, তুমি এখানে কেন আসছো? এই জায়গাটা হচ্ছে এক সময়কার খুব কাটস একটা গ্রাম, এই জায়গা মানুষ ভয় পায়, এখানে তো আমরা আসতাম না, কিন্তু তোমাকে হাঁটতে দেখে আমরা বুঝছি কোন আজনাবি এখানে আসছে, সেখানে বসছে, এবং তুমি এখানে রাতটা কেমনে কাটাইছো, এটা খুবই আশ্চর্য ব্যাপার। এখানে মানে সরকারি ভাবে নিষেধ করা কাউকে সেখানে থাকা। তো বলছে তুমি যে বাস থেকে হারাই গেছো, এটাও তুমি একটা প্রহেলিকায় হারাইছো। এবং ওরা বলে যে আমাদের এখানে মরুভূমিতে যে ডাকিনি যে একটা কথা আছে, আমাদের এখানে বলে যে ডাকিনি ডেকে নিয়ে যায়, এই হচ্ছে মানে আমাদের এখানে এটা হচ্ছে প্রচলিত একটা জিনিস। এবং তুমি যদি খুঁজে দেখো, তুমি দেখবা আমাদের এখানে রাজস্থানের যদি তুমি হিস্ট্রি ঘাটো, এটা একটা কার্স প্লেস। আচ্ছা, যাই হোক, ওই লোক ওনাকে পরে রাস্তা দেখায় নিয়ে যায়। উনি যে ওই পরবর্তীতে ওনাকে একটা ব্যবস্থা করে একটা গ্রামের বাজারে, সেখান থেকে উনি কোনো ভাবে মুভ করে চলে যায়। এবং এরপর থেকে উনি বেশ বিশ্বাসী হয়ে যান, এবং আস্তে আস্তে এখন উনি মডেলিং থেকে সরে গেছেন, মোটামুটি অন্য একটা ঘটনাগুলো বলবেন, বা যে ঘটনাটি বলবেন এই মুহূর্তে সেই ঘটনায় চলে যায়। বাবু, এই ঘটনাটি কোথাকার? এই ঘটনাটা হচ্ছে আপনার ঢাকার কাছেই, ওই যে টাঙ্গাইল যে অঞ্চলটা সেখানের, সেখানের। আর ওর নাম হচ্ছে সৌমিক, যদি ওর নাম সৌমিক, বাট ওকে মুসলিম ফ্যামিলির ছেলে, নামটা আর কি সৌমিক রাখা হয়েছে। এনিওয়েজ, তো ওদের ব্যাপারটা হচ্ছে কি, ওর ফ্যামিলিতে সবাই ঈদের ছুটিতে বাড়ি যায় আর কি। ওদের মূল বাড়ি ছিল হচ্ছে আরো দূরে কোথাও, মানে দিনাজপুরের কাছে একটা জায়গায়। সো ওরা টাঙ্গাইলে থাকতো। তো ঈদের আগে সবাই চলে যায়, বাট ও যেহেতু ওর বন্ধু বান্ধব সবার সাথে একটু সময় কাটাতে চায়, তো সেই কারণে ও যায় না আর কি। ও বাসায় থেকে যায়, ওর মানে বাবা মা বাড়ি চলে যায়, ও একাই থাকে অলমোস্ট বাসার মধ্যে, একজন কেয়ারটেকার সহ আর কি। তো যেটা হয়, ঈদের ছুটিতে বেশ একলা কিছুদিন ওখানে থাকে, 2-3 দিন থাকার পরে ওর ফ্রেন্ডরা করে যে ঈদের পর দিন ওরা একটা বাড়িতে যাবে, সেখানে যে ক্যাম্পিং করবে। এবং এই বাড়িটার যে লোকেশনটা ওকে দেওয়া হয়, যে বলা হয় যে এই বাড়িটাতে একটা ফ্যামিলি থাকতো, তারা তারা একটু জমিদার টাইপের ছিল, এবং বেশ বড় বাড়ি, ওরা চলে গেছে, ওরা ইন্ডিয়া বা কোথাও থাকে, এখন বাসাটা খালি পড়ে থাকে মোস্টলি। ওর যে বন্ধু আছে সে ওখানে আর কি ইসের সাথে কথা বলে, ওখানকার কেয়ারটেকারের সাথে কথা বলে একটা অ্যারেঞ্জ করেছে রাতের বেলা, যাতে ওখানে ওরা ক্যাম্পিং করতে পারে, এরকম কিছু একটা। যাই হোক, শ্রমিক ওখানে ওদের বন্ধুদের সাথে ওখানে যায়, এবং যেদিন ওরা ওই বাসাটায় যায় দুপুরের দিকে ওরা পৌঁছায়। বাসাটা যেয়ে দেখে যে ও দুপুর মানুষজন খুব কম, ওই এলাকায় তেমনি মানুষ নাই, কারণ ঈদের সময় আরো মানুষ কমে গেছে এলাকায়, একটু খা করছে একটা জায়গা। এবং বেশ বড় একটা আঙিনা আছে বাড়ির সামনে, এবং ভেতরে ঢুকলে বাড়ির পুরানো আমলের দরজা জানালা, এরকম একটা বাড়ি।
সো ও বলেছে যে এখনো অনেকে নাকি ওই জায়গাটা মানে এখনো অনেকে চেনে ওইখানে বাড়ি হিসাবে। আই ডোন্ট নো, আই এম নট শিওর, যেহেতু আমি যাইনি ওখানে। তো যাক, ওই বাসাটার মধ্যে ওরা যায় যে দুপুরের পর থেকে ওরা আয়োজন করে ওখানে কে কোথায় থাকবে, কি করবে না করবে। সো এভাবে করে ওদের সময়টা কেটে যায় সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরে মোটামুটি আয়োজন করে ওরা আড্ডা মারে, এবং ওদের মধ্যে একজন তখন ওই বাসার কাহিনী বলতে থাকে ওদেরকে, যে এই বাসার মধ্যে কি মানে বাসাটা মানে কার ছিল, কি রকম কি হয়েছে এখানে। তো ঘটনা উঠে আসে যে ওই বাড়িতে ওদের যে বাড়ির যে ফ্যামিলি ছিল তাদের একজন মানে মাসি আর কি, খালা হয়, তিনি নাকি ওই বাড়িতে মারা গিয়েছিলেন আত্মহত্যা করে। তো অনেকে নাকি মনে করেন যে ওখানে ওই মাসিকে দেখা যায় এরকম কিছু, এবং আরো কিছু এরকম মানে ভয়ের কথা ওদেরকে বলে যে এখানে এরকম হয় সেই। তো এটা শুনে ওর মধ্যে একটু ভয় কাজ করা শুরু করে, ওদের সবার মধ্যেই ভয় কাজ করা শুরু করে। তো সবাই মোটামুটি চায় যে একটা রুমের মধ্যে থাকবে এরকম। কিন্তু সৌমিক মোটামুটি ও বলে যে না, আমি আসলে একলা ওরকম থাকতে মানে সবার সাথে একসাথে থাকতে চাচ্ছি না, তাতে আমাকে তোমরা ওই পাশে যে রুমটাতে আমি থাকতে চেয়েছি ওটাই দিও তোমরা। তো বলে ঠিক আছে। তো রাত্রেবেলা ওরা ওখানে থাকে। তো আড্ডা মেরে যখন নাকি আপনার রাত গভীর হয়ে গেছে, ধরেন 11টা-12টার সময় যে যার রুমের মানে যে ওরা চলে যায় 4-5 জন একদিকে, আর ওর রুমটা যেখানে থাকার কথা বলছে ওখানে চলে যায় রাতে। তো রাতটা যখন ও ঘুমাইছে মানে শুয়ে আছে, শোয়ার খুব ভালো কোনো ব্যবস্থা না, পুরান আমলে খাটের মধ্যে ওই যে আপনার ওই চাদর মুড়ি দিয়ে আর কি শুয়ে আছে। তো বলতেছে যে একটা সময় ওর কাছে ফিল হয় যে ওর ওই যে বাসাটার ভিতরে যে ওই দরজার ওই পাশে মনে হয় যে কেউ হাঁটাচলা করে, সাউন্ড হচ্ছে। তো মনে চিন্তা করে হয়তো ফ্রেন্ডরা ওখানে হাঁটাচলা করতেছে, যেটা জিনিসটাকে অনেক নর্মাল ভাবে নেয়। তো একটু পরেও ফিল করে যে ওর যে দরজাটা, রুমের দরজাটা, ওটা কেউ থপ করে ধাক্কা দিল, মানে ইটস লাইক কেউ একজন নক করার মতো, নক ঠিক না, জাস্ট হাত দিয়ে একটা পুশ করলো এরকম। তো ও তখনও ভাবে যে ওর ফ্রেন্ডরা মনে হয় ওর সাথে দুষ্টুমি করতেছে, আচ্ছা, যে সামথিং স্বাভাবিক, যে ও যেহেতু ভূতের গল্প বলছে এবং এই সেই হ্যান। তো জিনিসটাকে সে অনেকভাবে স্বাভাবিক নেওয়ার চেষ্টা করে, বলে যে আসলে এটা কিছুই না, ফ্রেন্ডরা এরকম করতেছে। আবার শুয়ে থাকে, আবার অনেকক্ষণ পর ধপ করে এরকম ধাক্কা দেয়। তো এইবারও সে মনে করতেছে বন্ধুরাই এরকম দুষ্টুমি করতেছে। তো ও যেটা করে, ও করে কি আস্তে করে খাট থেকে নামে, পা টিপে ওই ইসের কাছে যায়, ওই দরজার কাছে যায়। ও চিন্তা করছে এইবার যদি ধাক্কা দেয় ও দরজাটা ঠাস করে খুলে ফেলবে, যাই হোক, এবং ও শিওর যে ওর বন্ধুরা ওখানে থাকবে এবং সে উল্টা মজা নিবে তাদের থেকে। তো ওইভাবে দাঁড়ায় থাকে প্রিপারেশন নিয়ে। তো অনেকক্ষণ চলে যাচ্ছে, দরজা আর নক হয় না, হ্যাঁ, এরকম একটা ইসের মতো। তো চুপচাপ দাঁড়ায় থাকে, হঠাৎ করে দরজার মধ্যে আবার একটা এরকম ধাক্কা মারার সাথে সাথে করে কি দরজার টান দিয়ে খুলে ফেলে। তো খোলার পর যেটা হয়, ও নিজেই ফ্রিজ হয়ে যায়, যে দরজা খোলার সাথে সাথে মনে হয় যে একটা বাতাস ঢুকলো ঘরের ভিতরে, মানে বাতাসটা হচ্ছে একটা দমকা বাতাসের মতো হালকা, ইটস লাইক কেউ যদি কাউকে পাস করে চলে যায়, মানে পাস করে যায়, পাশ থেকে কিন্তু বাতাসের হালকা সেরকম এটা। এবং ওর কাছে মনে হয় যে ওর ঘাড়ের কাছ থেকে মানে ঠান্ডা বাতাসের একটা চলে গেল, গুজবাম্পের মতো। ও তাকায় দেখে যে সামনের করিডোরে কেউ নাই, মানে পুরো জায়গাটা জানালার আলো দিয়ে দেখা যাচ্ছে, ওখানে যে পুরানো আমলের জানালাগুলো, এই জায়গার মধ্যে করিডোরটা কেউই নাই, শুধু রাত্রের আলো যতটুকু পড়ছে এতটুকুই। এবং তখন ওর গায়ের লোম পুরা দাঁড়া যায়। ও তখন মনে করে যে মানে আমি এটা কি করলাম, মানে হঠাৎ করে কি হলো, মানে কিছুক্ষণের জন্য পুরোপুরি ও সেন্স হারায় ফেলে। এবং পরবর্তীতে ও কি করে, মানে ভয় পেয়ে ও বন্ধুদের নাম ধরে ডাকা শুরু করে, এবং এই ডাকের চোটে ওর বন্ধুরাও মনে কোনো ভয় পাইছে, এবং এই কারণে ওর ওই চিৎকার শুনে ভয় পায়, দরজা খোলে না কিন্তু কেউই। তো কিছুক্ষণ ফ্রিজ হয়ে ওখানে দাঁড়ায় থেকে তখন একটু পরে নিজে ধাতস্থ হয়, মনে করে যে কিছু হচ্ছে না, অতটুকুই হয়েছে, আর কিছু হচ্ছে না। তো এরপরে মনে করেন যে দরজাটাকে চাপায়, রুমে আসে। তো চিন্তা করতে থাকে যে ঘটনাটা কি হলো, আসলে কি ভৌতিক কিছু হচ্ছে নাকি ফ্রেন্ডরাই আসলে ধাক্কাইছে কোনোভাবে একটা কিছু, মনে ওরা চলে গেছে বা সামথিং, এরকম চিন্তা করে দরজাটা লাগায়, এসে ও বিছানায় শোয়। তো বিছানায় শুয়ে যখন নাকি ওর যখন ঘুম চলে আসছে রাসেল ভাই, এই সময় হঠাৎ করে ওর হাতটা পড়ে বামে। ওর মনে হয় যে ওর হাতটা ঠান্ডা কিছুর উপরে পড়েছে, লাইক মানুষের শরীর যদি ঠান্ডা হয়ে যায়, মানে ঠান্ডা অসাড়, মানে যেটা নাকি আসলে যে অনুভূতিটা আমরা সাধারণত পাই না, লাইক বলতে গেলে আমরা মনে করি যে মরা লাশ ঠান্ডা হয়ে গেছে, এরকম একটা ঠান্ডা কিছুর উপর পড়ে। তো আটকে উঠে ও এরকম করে তাকায়, যেটা দেখে যে একটা ওর হাত পড়ছে, ওর কাছে মনে হচ্ছে একটা মানে কালো কোনো অবয়ব শুয়ে আছে, যেটা কিন্তু মানুষ বোঝা যাচ্ছে না, মানে অবয়বটা মানুষ টাইপেরই লম্বা,
কিন্তু মানে কোনো গায়ের কালারও দেখা যাচ্ছে না, অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না, বাট বোঝা যাচ্ছে এটা মানুষ টাইপের কিছু, আচ্ছা ওই শেপটা মানুষের মতো না। এবং এই সময় মনে হচ্ছে কি ওকে জড়ায় ধরলো, হাতটা দিয়ে এভাবে জাপটে ধরছে। এবং তখন ও বলছে যে যেই বোবায় ধরা এক্সপিরিয়েন্সটা মানুষের হয়, জি, দম নিতে পারে না এবং অনেক চেষ্টা করতেছে চিৎকার করার, কথা বলার, দোয়া পড়ার, এগুলো সে অনেক চেষ্টা করতেছে এবং ওর কিছুই হচ্ছে না। এবং একটা পর্যায়ে ওর কাছে মনে হচ্ছে যে মানে ওর মারা যাবে, এরকম একটা অবস্থা। অনেক কষ্টে সে মানে চেষ্টা করতে 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 এক সময় দোয়া একটু পড়ে এবং ওই সময় মনে হয় ওকে ছেড়ে চলে যায় জিনিসটা। ছেড়ে যাওয়াটা কাইন্ড অফ লাইক ধাক্কা দিয়ে চলে যাওয়ার মতো। এই অবস্থায় ও লাফ দিয়ে উঠে এবং ও যে দোয়া পড়তেছিল দোয়াটা মুখ দিয়ে বের হয় পুরা। এবং ও বলে যে ভাইয়া এই যে অনুভূতিটা ছিল এটা কিন্তু একদম জাস্ট লাইক আপনার মানে মানুষ বোবায় ধরে অনেকে বলে ঘুমের মধ্যে, ইটস নট লাইক দ্যাট। আমি একদম ফিল করছি যে আমার পাশে ঠান্ডা কিছু ছিল, আমার হাত পড়ছিল গায়ের উপরে এবং আমি সম্পূর্ণ চেতনায় ছিলাম। সো স্লিপ প্যারালিসিস নিয়ে মানুষ যারা বলে, আমি নিজে অনেক পড়েছি, অনেকে মেডিকেল ব্যাখ্যা দিতে থাকেন। আসলে এই সব কাহিনী শোনার পর কিন্তু ওইটার ব্যাখ্যাটার কোনোই আসলে কাজে আসে না, কারণ আমি রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড গুলো শুনেছি আসলে জিনিসটা কি, বাট অ্যাকচুয়ালি ইট ডাজন্ট মেক এনি সেন্স এরকম কিছু। তো যাই হোক, ও কিন্তু কোনো মতো ওখানে বসেই রাতটা পার করে ওর মতো। এবং সকালবেলা ওর বন্ধুরা আসে, বন্ধুরা বলে ওর চিৎকার শুনেছে রাত্রেবেলা। এবং ওর বন্ধুরা অনেকে বলে যে ওরা নাকি কিছু জিনিস ফিল করছে রুমের ভিতরে, যেমন কানের মধ্যে কেউ সুড়সুড়ি দিছে রাতের বেলা, বন্ধুদের যখন শুয়ে ঘুমানোর চেষ্টা করছে কানে সুড়সুড়ি দিছে। এবং মনে হচ্ছে রুমের মধ্যে কেউ সাউন্ড করে গান গাইছে, গানটার মধ্যে অস্পষ্ট, মানে ইটস লাইক কোনো গান বোঝা যাচ্ছে না, অস্পষ্ট একটা হামিং। আচ্ছা, হ্যাঁ, মানে খুব সেকেন্ড ভয়েস, যারা গান গায় অনেক সময় বুঝে যায়, অনেক সময় কিন্তু গানের মধ্যে একটা হাম করার সময় সেকেন্ড ভয়েসে হাম করা হয়। ইটস লাইক ভেরি লো, মানে হাই ফ্রিকোয়েন্সিতে কেউ যদি হাম করে দূর থেকে, গুনগুনের মতো আর কি, কোনো গানের সুরটা অস্পষ্ট কোনো সুর, এরকম জিনিস ওর বন্ধুরা দু একজন শুনছে। এবং ওরা বুঝতে পারে যে বাসাটা আসলেই বেশ মানে হন্টেড, এবং ওরা চলে আসে পরদিন ওখান থেকে। রাসেল ভাই, এটাই একটা ঘটনা ছিল। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই। আবারও ফিরে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে, সরাসরি আমি বাবু ভাইয়ের ঘটনায় চলে যাই। আচ্ছা রাসেল ভাই, এই কাহিনীটা হচ্ছে ডাক্তার জাকিরের কাহিনী। উনি লাইক 1989-88 এর সময় আর কি আপনার মেডিকেল মানে ডক্টর বাংলাদেশে অনেক আগে, হ্যাঁ, ওই সময় ডক্টরি পেশায় আর কি প্রথম আসেন আর কি। ফার্স্টের দিকে উনি শুরু করেন ওনার কাজ, পড়াশোনা শেষ করে, ইয়াং ডক্টর। তো উনি ওই সময় একটা ক্লিনিকে ওনার কাজ পড়েছিল। ক্লিনিকটা ছিল হচ্ছে আপনার মোহাম্মদপুরেরই কোন একটা জায়গায় এবং বেশ পুরনো, এবং বাট ক্লিনিকটার মোস্টলি কাজ ছিল এটা হচ্ছে নবজাতক টাইপের ক্লিনিক, মানে ওখানে বাচ্চা হতো আর কি, মানে লেবারেরি এগুলো হতো ওখানে। যাই হোক, তো উনি ওখানে আপনার কাজ করে। তো একদিন রাতে ওনার ডিউটি পড়ে, প্রথম দিকে আর কি, উনি ফার্স্ট যখন জয়েন করে ওনার ডিউটি পড়ে ওখানে। তো উনি রাতের বেলা বসে আছেন, কোনো মানে আর কি এক্স আউট পেশেন্ট কেউ নাই তখনও, ভর্তি দু একটা পেশেন্ট আছেন দু একটা রুমে, ক্যাবিনে আছেন আর কি। ওনাদের যে ওয়ার্ড থাকে, ওয়ার্ডের মধ্যে নর্মালি ওরকম কোনো পেশেন্ট নাই, হাসপাতাল মোটামুটি ফাঁকাই বলা চলে। এবং আপনার নিচে আপনার আছে, ওই যে গার্ড আছে। তো মোটামুটি বলা যায়, এটা বলার কারণ হচ্ছে যে হাসপাতালটার মানে পরিবেশটা আমি বর্ণনা করছি আর কি সময়। এবং হাসপাতালটা ছিল হচ্ছে পুরোনো একটা বাড়িতে, দ্যাট ইজ লাইক, তো এই ক্লিনিকটা ছিল হচ্ছে আপনার সেই পাকিস্তান আমলে কোনো বাড়িতে, বেশ বড় আর কি জায়গা নিয়ে। তো যাক, তো উনি বসে আছেন, ওনার উপরে ওনার কাজ হচ্ছে যে ওই যারা কেবিনে আছেন যদি কোনো প্রয়োজন হয় ওনাকে রাত্রেবেলা ডাকলে ওনার যেতে হবে, কাজ ওনারা হচ্ছে আপনার ডেলিভারি পেশেন্ট যে কোনো সময় হতে পারে আর কি। তাদের যে নির্ধারিত ডাক্তার আছে তিনি কাজ করবেন, বাট ইমার্জেন্সি কিছু হলে ওনাকে যেতে হবে অ্যাজ এ নিউ ডক্টর হিসেবে। যাক, তো উনি ওখানে বসে বসে নিজের মতো বই পড়ছেন, ম্যাগাজিন পড়ছেন, টাইম কাটাচ্ছেন। এরকম সময় উনি হঠাৎ ফিল করেন যে ওনার এই পাশ থেকে, মানে ওনার যে রুমের যে পাশে যে করিডোরের ওই পাশ থেকে কেউ একজন মানে কিছু একটা বলছে আর কি, লাইক কথার মতো আসছে কিন্তু কথাটা স্পষ্ট না। আচ্ছা, তো উনি ওই সাউন্ডটা শুনে আপনি মনে করেন যে কিছুক্ষণ কান পাতে, কে বলতেছে, কেউ কথা বলতেছে কিনা, আমার নিজেদের মধ্যে গল্প করছে কিনা, এর একটু ইগনোর করার চেষ্টা করেন। বাট একসময় ওনার কাছে জিনিসটা বেশ বিরক্তিকর মনে হতে শুরু করে, যে লাইক ওনার নার্ভের মধ্যে লাগছে জিনিসটা। তো উনি উঠে যান, উঠে যেয়ে ওই বইটা রেখে উনি হেঁটে যান যে করিডোর দিয়ে উকি দেন। তো দেখেন যে করিডোরে এক মাথা হচ্ছে আপনার একটা বারান্দা, এবং
এই পাশে তো কিছুই নাই, কিন্তু কোনো মানুষ করিডোরে নাই। আচ্ছা, তো উনি বলছে এরকম এই যে ফিস ফিস যে শব্দ, মানুষ কথা বলতেছে, এটা এত লাউড কেন হবে যে পুরা করিডোর পার হয়ে আমার এখানে আসছে। তো উনি হেঁটে 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 ওদিকে যান, যে করিডোর শেষ মাথায় যে উনি আজ থেকে রুকিয়ে দেন ডান দিকে। তো বারান্দার সামনে যে জায়গাটা, এক পাশে হচ্ছে আপনার ড্রেন, মানে ড্রেইনের যে লাইনটা, আগে আপনি যত জানেন রাসেল ভাই আগে বলেছি যে মোহাম্মদপুর অঞ্চলটাতে যে ওই সময়কার আরবান প্ল্যানিং এ পেছনে ফায়ার এসকেপ রাখা হতো, কিন্তু পরবর্তীতে আমাদের নোংরা অভ্যাসের জন্য ময়লা ফেলে ফেলে ওটাকে একটা ডাস্টবিনের মতো বানায় ফেলা হয়েছিল। এখন আস্তে আস্তে একটু চেঞ্জ হচ্ছে পরিবেশটা, বাট স্টিল অলমোস্ট সেম হয়ে গেছে। যাই হোক, তো উনি ওই ড্রেনের ওখানে দেখেন যে এক পাশে ড্রেনের মানে নর্দমার মতো ওই সাইডটা, আর আরেক পাশে ঠিক কর্নারে মানুষ দাঁড়ায় আছে, দুইজন কথা বলতেছে। এবং উনি খেয়াল করে দেখছে যে মানুষগুলা ছায়া টাইপের, ইটস লাইক পুরোপুরি শরীর দেখা যাচ্ছে না। তো যতটুকু অন্ধকার, যতটুকু আলো, মানে স্ট্রিট ল্যাম্প দূরে আছে, নিয়ন আলো, নিয়ন লাইট জ্বলতেছে, এটাতে একটা মানুষের অবয়ব কিছুটা হলেও বোঝা যাওয়ার কথা, যে একটা মুখের এক অংশ পড়বে বা কিছু, সেরকম কিছু না। এবং তারা ফিসফিস করে কিছু বলতেছে নিজেদের ভেতরে। তো উনি যখন ওখানে গেছে, ইটস লাইক ওনার উপস্থিতিটা ওই দুজন বুঝে ফেলছে। আচ্ছা, বুঝে ফেলে মনে হলো আর কি, ওনার কাছে মনে হলো যে ওনার দিকে তাকাইছে দুজন। এবং তাকানোর পর ওনার কাছে শিরশির লাগছে কেন রাসেল ভাই, এই দুইটা মানুষেরই চোখ জল জল করতেছে। ইটস লাইক অন্ধকারে কুকুর বিড়ালের চোখ যেভাবে চলে সেরকম। তো উনি না একটা ধাক্কা খায়, উনি ধাক্কা খেয়ে ছিটকে ওখান থেকে, মানে ধাক্কা মানে ওর নিজের ভেতরে ভেতরে ধাক্কা খেয়ে নিজের অজান্তেই উনি ছিটকে পেছনে চলে আসে। পিছনে চলে আসে, উনি চিন্তা করে যে মানে কি দেখলাম, ব্যাপারটা আসলে কি, এটা কি মানুষ? তো এরকম হওয়ার কথা না, কুকুরের মতো চোখ জ্বলতেছে। বাট উনি তো ডক্টর, ওনার অনেক সময় উনি পার করছে, উনি অপারেশন থিয়েটারে গেছে, অনেক কিছুই করছে, ডাক্তারদের তো অনেক কিছুর মধ্যে যেতে হয়। তো উনি খুব খুব অল্প সময় নিজেকে ধাতস্থ করে আবার উকি দেয়। দ্বিতীয়বার যখন উনি উকি দেয়, এবার যে দেখে যে ওখানে কিছুই নাই, বাতাস বইছে। তখন তো আপনার ওই বাতাস বইছে আর কি আপনার ওই গরমকাল আর কি, গ্রীষ্মকাল, হালকা বাতাস বইছে, কোনো নর্মাল একটা সময় মানুষ নাই কোনো। এবং তখন শুনতে পাই যে একটা বিড়াল খুব ডাকতেছে নিচ থেকে, ম্যাও ম্যাও করে বিড়াল ডাকতেছে। উনি বিড়ালের ডাক, এটাকে উনি ইগনোর করতেছে কি। তারপর উনি আবার বেশি করে উনি হেঁটে যায়, যে দেখে ওই যে ঠিক ওনার বারান্দার নিচে যে ড্রেনের অংশটা, ওইখানে ঠিক দুইটা কালো বিড়াল, কালো রঙের বিড়াল, কারণ অন্ধকারে মিশমিশে আছে ওইটা, ওখানে তার ম্যামো করতেছে। এবং ওরা যে তাকাইছে উপরে, ঠিক ওভাবে চোখ জ্বলতেছে। তো এবার দেখে উনি জাস্ট একটা ঘুষ বাম্প হয় ওনার, এবং উনি বেশ অস্বস্তি ফিল করে উনি আস্তে করে হেঁটে চলে আসেন এখানে। তো আসার পরে উনি খেয়াল করেন ওই ক্লিনিকের একটা রুম আছে, রুমটা তালাবদ্ধ, এবং ওই রুম সম্বন্ধে কিন্তু ওনাকে কিছুই অবহিত করেন ওখানকে যে হাসপাতালের ম্যানেজার বা সামথিং লাইক দ্যাট, ওনাকে কিছুই অবহিত করেন এখানে ওই সম্পর্কে। তো উনি রুমটাকে দেখে এবং চিন্তা করলো যে এটা সম্বন্ধে আমি জিজ্ঞেস করি না, আমি এখানে জবে ঢুকছি প্রায় এক সপ্তাহ, আমি জয়েন করলাম গতকালকে, এটা আমার জানা উচিত ছিল যে এটা কিসের রুম, এটা তো ওটিও না ইও না। উনি হেঁটে এসে উনি আবার রুমের মধ্যে বসে উনি ওই ওনাদের যে ল্যান্ডফোন নিয়ে ওখানে ডায়াল করেন ওনাদের ওই লোকের নাম্বারে, ম্যানেজারের যে বাসা সেখানে ডায়াল করে। তো ম্যানেজার রাত্রেবেলা ঘুম গলা উঠে বলে কি হয়েছে, বলে যে আপনাদের, আমি তো এখানে ডিউটি করতেছি, আমার তো নতুন, তা আপনার এই যে রুম এখানে একটা আমি তালাবদ্ধ দেখলাম, এটার মানে ব্যাপারটা কি? তো বলতে আপনার এত রাত্রে এটা নিয়ে কেন মাথা ব্যথা হইতেছে, আপনি রাত্রে কি আপনার মাথা খারাপ কি হয়েছে? বলে যে না, আমার কাছে একটু অস্বস্তি লাগতেছে এরকম এসে। তো বলে যে না, ওইটা আপনার বলবো না, আমি কালকে দেখালে বলবো না, আপনি এটা নিয়ে মাথা কামাইতেছেন কেন, চুপচাপ থাকেন। তো ডাক্তার উনি ফোনটা রেখে দেয়, ফোন রেখে উনি ওখানে বসে থেকে উনি ঝিমায় আর কি, উনি শুয়ে থাকে আর কি, ওনার ইসের মধ্যে বই পড়তে চেয়ারে হেলান দিয়ে শুয়ে থাকে। তো এই সময় ওনার যখন একটু ঝিমুনি চলে আসছে, উনি ঝিমুনির মধ্যে দেখতেছে আধো তন্দ্রা আধো ইসের মধ্যে একটা মহিলাটা বেশ মনে করেন যে মাঝ বয়সী হবে, মনে করেন মাঝ বয়সী বলতে বয়স হয়ে যায় আসলে সেটা ঠিক না, 30-35 এরকম বয়স হবে একটা মহিলা, শাড়ি পরা, ওনার রুমে আসছে এবং চুলগুলো এলোমেলো, এবং মনে হচ্ছে যে ওনার আঁচলে এবং পেটের কাছে, কাপড়ে পেটের কাছে বেশ রক্ত, ব্লাড। সে বলছে যে আমার বাচ্চাটাকে নিয়ে গেলেন, এভাবে করে বলতেছে, বেশ চোখ বড় বড় করে। এবং উনি এটা দেখে না, ওনার মনে হচ্ছে যে ওনার দরজা দিয়ে ঢুকছে, উনি ধর্মড় করে উঠে বসছে, উঠে তাকায় দেখে কেউ নাই রুমের ভেতরে, রুমটা পুরা মানে আপনার নর্মাল। তো উনি
জিনিসটার এতই রিয়েলিস্টিক লাগছে, এতটাই ভয় পাইছে, উনি ওই রুমের মধ্যে থাকতেই পারেন না। উনি হেঁটে নিচে চলে আসেন। এসে যে উনি ওনার পেশেন্টদের একটু খবর নেন, বলে যে সব ঠিক আছে। ও নিচে এসে দারোয়ানকে বলেন যে তোমাদের এখানে কি সমস্যাটা কি? বলে কেন স্যার, কি হয়েছে? বলে যে না, আমি এখানে এরকম 2টা ছোটখাটো ব্যাপার হয়েছে, আমার কাছে জিনিসটা একটু অ্যাবনর্মাল লাগতেছে। তো বলে না স্যার কিছু না, ওই 2 তলা ওখানে। তখন জিজ্ঞেস করে কি, মানে আমতামতা করতেছে। বলে যে ওই পাশে হচ্ছে আপনার অ্যাবর্শন রুম, ওইখানে অ্যাবর্শন করা হতো আর কি। তো এখানে মানুষজন অনেক সময় উল্টাপাল্টা কিছু জিনিসপত্র দেখে। স্যার এটা নিয়ে চিন্তা করেন না, আপনি তো ডাক্তার, আপনার এটা নিয়ে তো এতই করা কিছু না। তো ওনার কাছে না জিনিসটা খুব খারাপ লাগে। উনি তখন না মহিলাটার কথাটা ওইকে বলেনি, উনি যে বলছিল চোখ দেখছে, তখন বলতেছিল যে আমি এরকম এক মহিলাকে দেখছি এরকম এসে। বলে স্যার কত কিছুই মানুষ দেখে, এখানে অনেক কিছু হয়, মানুষ তো অনেক সময় মারাও যায়। স্যার আপনি এগুলো নিয়ে আর করেন না, বাদ দেন স্যার বলে। তো উনি তখনই ডিসাইড করেন যে উনি এখানে আর ওই ডিউটি করবেন না আর কি। উনি বের হয়ে চলে আসেন। তো উনি পরে ম্যানেজারের সাথে কথা বলছিলেন। ম্যানেজার বলছে আপনাকে তো আমি এটা মানে ওই সময় বলতে চাই না, কিছু না, এটা থাকেই, এরকম ক্লিনিকে প্রায় থাকে। যদিও বর্তমান সময় জিনিসগুলো অনেক কড়াকড়ি হয়ে গেছে, এগুলো এখন আর হয় না, অনেকটাই হয় না আর কি। শহরের মধ্যে তো ওরকম অনেক কড়াকড়ি হয়েছে, বাট তো ওইখানে উনি এভাবেই আর কি ভয় পান আর কি, জিনিসটা এটাই আসল ভাই। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাংক ইউ। আপনার ঈদ অনেক